কোঅর্ডিনেটিভ আনস্যাচুরেশনের আন্ডারে লিখবে the coordination reaction of a ligand, the coordination reaction of a ligand is generally facilitated by the availability of vacant coordination sites, the availability of vacant coordination sites on a metal complex in a solution ব্র্যাকেটে লিখবে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, ব্র্যাকেটে লিখবে হোমোজিনিয়াস ক্যাটালিসিস, ব্র্যাকেট ক্লোজ, or a metal surface ব্র্যাকেটে লিখবে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের মধ্যে লিখবে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। The coordinative unsaturation may also arise from the dissociation of loosely held solvent molecules giving rise to potentially vacant sites, full stop। এক্সাম্পল বলে লিখবে, এক্সাম্পলের আন্ডারে লেখো a square planar D8 complex such as বলে একটা কমপ্লেক্স লিখবে RHCl যেটা আমি স্লাইডে লিখে দিয়েছি, রোডিয়াম, একটা ক্লোরিন আর 3টে ট্রাইফিনাইল ফসফিন, RHCl ব্র্যাকেটে লিখবে, স্লাইডে কোনো লেখা আছে তো? স্লাইডে কিছু আসেনি এখনো? না স্যার। কেন আমি শেয়ার করলাম তো এটা। এবার এসছে স্যার, এবার এসছে। হ্যাঁ স্যার এসছে তো। আচ্ছা ঠিক আছে। এটা লিখবে RHCl ব্র্যাকেটে লিখবে উইলকিনসন্স ক্যাটালিস্ট, এটাও স্লাইডে লিখে দিচ্ছি, দেখে নিও।
ব্র্যাকেট ক্লোজ করে দেবে, ইজ কোঅর্ডিনেটিভ, আসেনি স্যার। ঠিক আছে, উইলকিনসন আসেনি ক্যাটালিস্ট, স্লাইডে। উইলকিনসন ক্যাটালিস্ট মনে হচ্ছে শেয়ারিং এ, আমি শেয়ারিংটা এবার অফ করে অন করছি দাঁড়া। এবারে এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, উইলকিনসন্স ক্যাটালিস্ট বলে ব্র্যাকেট ক্লোজ করো, ইজ কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড, is coordinatively unsaturated and is one of the most active and is one of the most active and versatile catalyst known so far, and versatile catalyst known so far, full stop. In this connection, it may be noted that coordinative unsaturation is generally guided by in this connection it may be noted that coordinative unsaturation is generally guided by coordinative unsaturation is generally guided by the 18 electron rule, full stop. Guided by the 18 electron rule, full stop. For example, metal complex with 18 electrons, metal complex with 18 electrons in the valence shell আচ্ছা এক মিনিট একটুখানি তোমরা তো স্লাইড এটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, একে চেনো কি কেউ? হ্যাঁ স্যার, আমাদের সাথে পড়ে দিনেশ জাতুয়া। মানে তুমি বলেছিলে কি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, না আমার মানে আমি তো চিনি না, আমাকে কিছু বলেনি ওই জন্য। কত অবধি বললাম বলো তো? স্যার ভ্যালেন্স সেল। Valence shell are coordinatively saturated irrespective of coordination number and therefore catalytically inactive, কমা দিয়ে লিখবে whereas species with 16 electrons or less, whereas species with 16 electrons or less are coordinatively unsaturated, full stop. বলে একটা প্যারাগ্রাফ করবে, একটা প্যারাগ্রাফ করে লেখো, the following table indicates the number of ligands, the following table indicates the number of ligands
required to saturate required to saturate উইদিন ব্র্যাকেট লিখবে ফলোইং 18 ইলেকট্রন রুল ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের মধ্যে লিখবে 18 ইলেকট্রন রুল, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো। কোঅর্ডিনেটিভলি to saturate within bracket following 18 electron rule bracket close coordinatively the respective metal ions and consequently the corresponding complexes with less number of ligands would be coordinatively unsaturated. ওটা করার পরে দেখো আমি একটা টেবিল ড্র করেছি, মনে হয় স্লাইডে তো দেখা যাচ্ছে। ইলেকট্রনিক কনফিগারেশন, স্যাচুরেটেড, কোঅর্ডিনেশন নাম্বার উইথ এক্সাম্পল, দেখো একটা টেবিল ড্র করা আছে। সেখানে আমরা দেখেছি D6, D8, D10 এরকম যদি ইলেকট্রনিক কনফিগারেশন থাকে তার স্যাচুরেটেড কোঅর্ডিনেশন নাম্বার দেখো আমরা লিখেছি 6, 5, 4 হয়। আর করসপন্ডিং এক্সাম্পল হচ্ছে রোডিয়াম 3+, ইরিডিয়াম 3+, কোবাল্ট 3+। কোঅর্ডিনেশন নাম্বার 5 এর জন্য দেখো আমরা লিখেছি আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। আর এখানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে যেগুলো স্কোয়ার প্যানেল হয় অথবা টেট্রাহেড্রাল হয় সেগুলো হচ্ছে নিকেল আর প্যালাডিয়াম। এই টেবিলটা একটু লিখে নাও, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা টেবিলটা আগে একটু ড্র করে নাও। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে তোমরা বলো যে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড মানেটা কি? কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড মানেটা কি কেউ যদি বুঝতে পারো তাহলে বলো। আচ্ছা, আমরা তো এই জিনিসটা আগে থেকে পড়েছিলাম, এই টার্মটা তো আমরা জানি যে আনস্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন, এগুলো তো আমরা জানি। তাহলে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড মানে কি হতে পারে বলো, কেউ বলছিলে তো বলো। তার মানে ওখানে স্যাচুরেশন হওয়ার মতো একটা স্কোপ রয়েছে। স্যাচুরেশন হওয়ার মতো স্কোপ মানেটা কি? মানে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড মানেটা কি? মানে হচ্ছে প্রত্যেকটা মেটাল আয়নস অথবা অ্যাটমসের একটা ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার তো হতে পারে যেটা সে অ্যাচিভ করতে পারে। তাহলে স্যাচুরেটেড লেভেল মানে কি বলবো? সেই লেভেলটাই যখন পৌঁছে গেছে, মানে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যখন সে অ্যাটেন্ড করে নিয়েছে, তাহলে সেটা কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। মানে যখন আমরা স্যাচুরেটেড সলিউশন বলছি অথবা কোনো সময় আনস্যাচুরেটেড সলিউশন বলছি, তাহলে আমরা সেটাকে কি বলি? যে কোনো একটা সলিউশনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট যখন ডিজলভ হয়ে গেছে নর্মাল কন্ডিশনে, সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন।
যদি তার থেকে কম ডিজলভ হয় বা যদি তার থেকে কম ডিজলভ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আনস্যাচুরেটেড সলিউশন। যদি আমরা তার থেকে বেশি সলিউট জোর করে ডিজলভ করাই বাই ইনক্রিজিং টেম্পারেচার, মানে যদি হিট দিয়ে ডিজলভ করে, তাহলে সেটাকে আমরা কি বলি? ওভার স্যাচুরেটেড। তাহলে এখানে কি বলছে? এখানে কিন্তু বলছে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড, মানে স্যাচুরেশন অথবা আনস্যাচুরেশন হুইচ ইজ রিলেটেড উইথ কোঅর্ডিনেশন নাম্বার। যদি কোঅর্ডিনেশন নাম্বার মনে করো কোনো একটা মেটাল অ্যাটমের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার সে 6 অ্যাচিভ করতে পারে, সে মনে করো 5 অবধি আছে অথবা 4 অবধি আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড, মানে সে কিন্তু ফার্দার তার কোঅর্ডিনেশন নাম্বার বাড়াতে পারে, তার মানে তার ভ্যাকেন্ট সাইট আছে। আর কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড মানে কি? তার ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যেটা হওয়া উচিত সে অলরেডি সেটা অ্যাচিভ করে গেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। তার কোনো ফার্দার ভ্যাকেন্ট সাইট নেই, অথবা সে ফার্দার কোনো লিগ্যান্ড ওখানে অ্যাটাচও করতে চাইবে না। সে ফর এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আমরা বলতে পারি যে Mn2CO10, Mn2CO10 এ দেখো পার ম্যাঙ্গানিজ কোঅর্ডিনেশন নাম্বার অ্যাকচুয়ালি 6, কারণ মেটাল মেটাল বন্ডটা ওখানে আছে, তাহলে আমরা দেখবো ম্যাঙ্গানিজের কোঅর্ডিনেশন নাম্বার 6। আমি এখানে এঁকেও দিচ্ছি এটা। মনে করো FeCO5, FeCO5 এ দেখো কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? কোঅর্ডিনেশন নাম্বার এখানে 5 আছে। দেখো মনে করো CrCO6, CrCO6 এর এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 6 আছে। মনে করো PtCl6 2-, তার কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 6 আছে। মনে করো NiCO4, তার কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 6 আছে, তাই না? তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলো কিন্তু সবই কোঅর্ডিনেটিভলি। 6 কি করে? কোনটা? সেই NiCO4 টা? 6 কোথায়? 4 আছে, আমি হয়তো মুখে 6 বলে ফেলেছি। NiCO4 এ 4 আছে, হ্যাঁ 4টে কোঅর্ডিনেশন, মানে মুখে হয়তো 6 বলে ফেলেছি, ওটা যাই হোক। তাহলে এগুলো যেটা যে কটা লিখেছি সবার ক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাচুরেটেড, কারোর ক্ষেত্রে কিন্তু এটা আনস্যাচুরেটেড নয়। কেন? কারণ এরা সবাই ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অ্যাচিভ করে ফেলেছে। এবার ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যে অ্যাচিভ করে ফেলেছে এর ব্যাকগ্রাউন্ডও একটা আছে। ঠিক করে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথম 3টে কমপ্লেক্স সবগুলোই কিন্তু 18 ইলেকট্রন ফর্ম করবে। প্রথম যে 3টে কমপ্লেক্স আছে এগুলো সবই 18 ইলেকট্রন ফর্ম করবে। দেখো আয়রনের 8 আছে, 5টা কার্বনিল, 5 দুগুণে 10 18। ক্রোমিয়ামের 6টা কার্বনিল, 6 দুগুণে 12 18। প্ল্যাটিনামের 10, 6টা ক্লোরিনের জন্য 6 আর 2টো মাইনাস চার্জ 18। কিন্তু NiCO4 এর ক্ষেত্রে এটা 16 ইলেকট্রন আছে। তাহলে এইখানে এটা কি মনে হচ্ছে না এই কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড অথবা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড এটা গাইডেড বাই 18 ইলেকট্রন রুলও? কারণ আমি যদি এখানে FeCO4 করে দিই এটাকে, তাহলে কি আমরা বলতে পারি সেটা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড? যদি আমি এখানে CrCO5 করে দিই তাহলে কি আমরা বলতে পারি এটা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড? এখানে যদি NiCO3 করে দিই জোর করে, তাহলে সেটা কি আমি বলতে পারি কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড? কারণ কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড অথবা আনস্যাচুরেটেড এটা যেরকম আমরা বলছি যে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অ্যাচিভ করলে তাহলে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড, না হলে আমরা বলবো আনস্যাচুরেটেড। এটা ব্যাকগ্রাউন্ডে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারবো যে এটা 18 ইলেকট্রন রুল দ্বারাও গাইডেড। যদি অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন রুল 18 ইলেকট্রন রুলটাকে যদি ফলো করে তাহলে আমরা দেখছি জেনারেলি এটা কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেডই হয়। তাহলে আনস্যাচুরেটেড কি 18 ইলেকট্রন না হলেই আনস্যাচুরেটেড হবে? তা কিন্তু নয়, সেটা আমরা বলছি না, কিন্তু 18 ইলেকট্রন রুল দ্বারা এটা গাইডেড। 18 ইলেকট্রন রুল না মানলেই যে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হয়ে যাবে তা কিন্তু কখনোই নয়। যারা 18 ইলেকট্রন রুল মানে তারা যদি 18 ইলেকট্রন রুলটা না মেনে থাকে তাহলে আমরা বলবো তারা আনস্যাচুরেটেড হবে। কিন্তু কেউ মনে করো 18 ইলেকট্রন রুল মানেই না, যেরকম ফর এক্সাম্পল আমরা দেখেছি নিকেল বা প্ল্যাটিনাম কমপ্লেক্স, এটা তো 18 ইলেকট্রন মানেই না, তাহলে এদের ক্ষেত্রে আমরা একবারও বলবো না যে এরা 18 ইলেকট্রন না মানলেই আনস্যাচুরেটেড। হতে পারে এরা 16 ইলেকট্রন মেনেছে, 16 ইলেকট্রনেও এরা কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড, এটাও হতে পারে। তাহলে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড এইটুকু আপাতত বুঝতে পেরেছো তো? স্যার আচ্ছা, এবার আমাকে এটা বলো তো, ওইখানে একটা পয়েন্ট আছে আমরা বলেছি, মানে এই ডেফিনেশনেই একটা পয়েন্ট আমরা বলেছিলাম যে এই কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ফর অর্গানোমেটালিক ক্যাটালিটিক্যাল রিয়াকশন। এটা কেন আমরা বলছি? মানে
কোনো একটা মেটাল কমপ্লেক্সকে যদি ক্যাটালিটিক কোনো রিয়াকশন দেখাতে হয় তার জন্য কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হওয়া প্রয়োজন। এটা কেন? স্যার আনস্যাচুরেশন না থাকলে তো অন্য কারোর সাথে রিয়াক্ট করতে পারবে না। একদম ঠিক। কারণ কোনো একটা মেটাল ক্যাটালিস্ট হিসেবে যদি বিহেভ করতে চায়, আইদার ফার্স্ট স্টেপ সেটা ইনসারশন হোক, সেটা অক্সিডেটিভ অ্যাডিশন হোক, সেটা অলিফিনেশন হোক, যে কোনো যাই কিছু হোক, কিন্তু কোনো একটা লিগ্যান্ডকে বা কোনো একটা আদার্স কম্পাউন্ডস বা কোনো একটা অ্যাটমসকে তার সাথে তো যোগ হতে হবে, মানে এক্সট্রা একটা ভ্যাকেন্ট সাইড তো তার অবশ্যই লাগবে। তাই কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন কেস অফ অর্গানোমেটালিক ক্যাটালিস্ট। কোনো একটা ক্যাটালিস্ট যদি তাকে ক্যাটালিটিক্যাল বিহেভিয়ার দেখাতে হয় তাকে কিন্তু কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হতেই হবে। এই জন্য দেখো আগের দিন আমরা যে কটা এক্সাম্পল করিয়েছিলাম সেখানে অক্সিডেটিভ অ্যাডিশন যখনই দেখিয়েছি তখন দেখবে সেটা আইদার 16 ইলেকট্রন কমপ্লেক্স অর 14 ইলেকট্রন কমপ্লেক্স এইরকম ছিল। আমরা কিন্তু 18 ইলেকট্রন কমপ্লেক্স নিয়ে কাজ করিনি কখনো। কেন? কারণ সে তো কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড নয়, তাহলে তো সে ফার্দার 18 ইলেকট্রন থেকে 20 ইলেকট্রন করতে চাইবে না, কারণ সে অলরেডি কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। সে ফার্দার তার কোঅর্ডিনেশন বা কখনোই বাড়াতে চাইবে না। তাই অর্গানোমেটালিক ক্যাটালিস্টের ক্ষেত্রে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড অথবা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেশন এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই NiCO পরে 16 ইলেকট্রনটা কেন আসছে এটা আমরা পরে মানে আমি বলবো একটু পরে। তার আগে আরেকটা জিনিস একটু বলো, এখানে আমরা দুটো টার্ম আমরা ইউজ করেছি, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর একটা আমরা ইউজ করেছি হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট। এগুলো তোমাদের সিলেবাসে এত কিছু নেই, কিন্তু যেহেতু তোমাদের এই ডেফিনেশনের টার্মে আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর হেট্রোজিনিয়াস ক্যাটালিস্টের মধ্যে পার্থক্য বলো দেখি। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট বলতে কি বোঝো আর হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট বলতে কি বোঝো? স্যার হোমোজিনিয়াস মানে কি যখন সলিউশনের মধ্যে কাজ করে না সেটা হোমোজিনিয়াস? না, স্যার মানে ওই রিঅ্যাক্ট্যান্টস গুলো যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকলে সেটা হোমোজিনিয়াস, আর যদি না থাকে তাহলে হেটেরোজিনিয়াস। হ্যাঁ, মানে তুমি যেটা বলেছো আমি বুঝতে পেরেছি। ও তুমি যেটা বলতে চেয়েছো। স্যার একটা স্যার সেম ফেজে থাকে, একটা ডিফারেন্ট ফেজে থাকে। একজন একজন করে বলো। একটা সেম ফেজে থাকে, একটা ডিফারেন্ট ফেজে থাকে। একদম ঠিক। হোমোজিনিয়াসটা সেম। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট মানে হচ্ছে ফর এক্সাম্পল তুমি একটা গ্যাসিয়াস ফেজে রিয়াকশন করছো, রিয়াকশনটাই হচ্ছে গ্যাসিয়াস ফেজে, এবং তুমি ক্যাটালিস্ট যেটা ইউজ করছো সেটাও গ্যাস, তাহলে আমরা বলবো সেটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। মনে করো তুমি যেটা ইউজ করছো সেটা হচ্ছে এমনি নর্মাল অ্যাকোয়াস ফেজ, তাহলে তো মনে করো ক্যাটালিস্ট যেটা ইউজ করছো সেটাও সলিউশন ফেজে আছে বা লিকুইড ফেজে আছে, দুটোই, তাহলে সেটাকেও বলবো আমরা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। কিন্তু ফর এক্সাম্পল তোমার সবকিছু রিয়াক্ট্যান্ট আছে একটা লিকুইড ফেজে, বাট তোমার ক্যাটালিস্টটা হচ্ছে পুরোপুরি সলিড, ক্যাটালিস্টটা কখনোই ডিজলভ হচ্ছে না, কিন্তু সে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে সেখানে, তাহলে সেটাকে বলবো আমরা হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট। মানে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি যে দেখাচ্ছে সেটা হচ্ছে আউট অফ ফেজ দেখাচ্ছে, মানে সেখানে মোর দ্যান ওয়ান ফেজ আছে ইন ক্যাটালিস্টটাকে নিয়ে। মানে মনে করো লিকুইড সলিড হতে পারে, সরি সলিড লিকুইড হতে পারে, লিকুইড গ্যাস হতে পারে, সলিড গ্যাস হতে পারে, মোর দ্যান ওয়ান ফেজ সেখানে আছে। সেখানে যে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে সেটা আউট অফ ফেজ, যে ফেজে রিয়াকশনটা হচ্ছে সেই ফেজে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে না, ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটা অন্য ফেজে হচ্ছে। আর একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কি, একদম সিম্পল, সেখানে একটাই ফেজ প্রেজেন্ট। যদি লিকুইড ফেজ হয় লিকুইড ফেজই প্রেজেন্ট, তার মানে সেখানে ক্যাটালিস্টটা লিকুইড ফেজেই আছে। যদি সলিড ফেজ হয় ক্যাটালিস্টটাও সলিড ফেজে থাকবে। যদি আমার রিয়াকশনটা গ্যাসিয়াস ফেজে হয় আমার ক্যাটালিস্টটাও গ্যাসিয়াস ফেজেই থাকবে। তাহলে এটা হচ্ছে একদম সিম্পল, একটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালিস্টের রিয়াকশন আর একটা হচ্ছে হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট মানে কি একদম সেম ফেজের রিয়াকশন, আর হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট মানে হচ্ছে আউট অফ ফেজ রিয়াকশন, মেনলি যেখানে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি অথবা ক্যাটালিস্টটাই একটা অন্য ফেজে আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা বলো তো, তাহলে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর হেট্রোজিনিয়াস ক্যাটালিস্টে আমরা পার্থক্য বুঝতে পারলাম। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট ইউজ করার একটাই জাস্ট অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ। হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট ইউজ করার একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ, বলো দেখি।
বলতে পারবে? স্যার সেম ফেজে থাকলে কি রিয়াকশনটা ভালো হয় আরো? না, এরকম কোনো ব্যাপার নেই। দেখো, সেম ফেজে থাকলে রিয়াকশন ভালো হয় এটা কোনো ব্যাপার নেই। এখন তোমরা যদি মেকানিস্টিক পার্ট বুঝতে চাও, মেকানিস্টিক পার্ট আমি এমনিও মানে তোমাদের এখানে তো কিছু করাবো না, এমনি সিম্পল একটা জাস্ট বলে রাখছি। দেখো, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট তাহলে কাজ কিভাবে করছে। ফর এক্সাম্পল একটা ছোট উদাহরণ দিয়ে বলতে পারি আমরা। দেখো, যদি সলিউশন ফেজ আর গ্যাসিয়াস ফেজ মনে করো যদি এইরকম হয় যে আমি এইরকম ভাবে একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট ভাবছি, তাহলে কি আমরা বলি যে অ্যাকচুয়ালি যে ও হয়তো রিয়াকশনটা সলিউশন ফেজে আছে, আর আমরা বলছি যে গ্যাসিয়াস ফেজে গিয়ে অ্যাকচুয়ালি ক্যাটালিস্টটা কাজ করছে। তাহলে আমরা এইটাই বলি যে সলিউশন থেকে যে ভেপোরাইজড মানে যখন আমরা হিট করছি মনে করো সলিউশনটাকে, ওই হালকা যে ভেপার তৈরি হচ্ছে ওটা অ্যাকচুয়ালি গিয়ে মনে করো আউট অফ ফেজ হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের সাথে রিয়াকশন করে আবার ফিরে আসছে। এটা হচ্ছে এই ধরনের বলা হয়। কিন্তু এটা মানে এটা তার মানে এরকম নয় যে হোমোজিনিয়াস ক্যাটালিস্টের রিয়াকশন ভালো হবে বা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের রিয়াকশন ভালো হবে, কখনোই নয়। হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টও খুব ভালো রিয়াকশন হতে পারে, হোমোজিনিয়াস ক্যাটালিস্টের রিয়াকশন কমও হতে পারে, সেটাও হতে পারে। দেখো, একটা খুব সুন্দর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা জিনিস ভাবো, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট যখন আমরা ইউজ করছি, তাহলে হোমোজিনিয়াস মানে কি সেম ফেজে আছে, তাহলে সে ওই ফেজে ডিজলভ করবে কি করবে না? করবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট যখন আমরা ইউজ করব, তাহলে হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টটা রিয়াকশন মিডিয়ামে ডিজলভ করবে কি করবে না? করবে না। করবে না। তাহলে একটা দেখো সুন্দর পার্থক্য হচ্ছে, হোমোজিনিয়াস ক্যাটালিস্টটাকে আমরা ইজিলি সেপারেট করে রিইউজ করতে পারবো না, কারণ সে অলরেডি রিয়াকশন মিডিয়ামে ডিজলভ করছে। কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টটাকে আমরা ইজিলি সেপারেট করে আবার রিইউজ করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টই তো সব জায়গায় ইউজ করতে পারতাম, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কেন ইউজ করছি? কারণ হোমোজিনিয়াস ক্যাটালিস্ট হচ্ছে চিপ ক্যাটালিস্ট, খুবই মানে অনেকটাই চিপ। কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট হচ্ছে অনেক কস্টলি ক্যাটালিস্ট, আর এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের মেন অ্যাডভান্টেজ তাহলে কি? হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টকে আমরা ইজিলি সেপারেট আউট করতে পারছি এবং সেটাকে রিইউজ করতে পারবো। মানে কি, আমি একটা রিয়াকশন করলাম, সেপারেট করলাম, আবার একটা রিয়াকশনে বসিয়ে দেবো, আবার সেপারেট করবো, আবার পরের রিয়াকশনে বসাবো। কিন্তু হোমোজিনিয়াস ক্যাটালিস্ট একদম চিপ, আমরা যে কোনো সময় ইউজ করতে পারি। হেটেরোজিনিয়াসের মতো এরকম নয় যে আমরা সবসময় ইউজ করতে পারবো না। কিন্তু প্রবলেম কি, আমরা ইজিলি সেপারেট আউট করে কিন্তু রিইউজ করতে পারবো না, কারণ সে কিন্তু রিয়াকশন মিডিয়ামে ডিজলভ করে যাবে। আমরা এটা বলছি না যে তাকে সেপারেট কখনোই করতে পারবো না, কিন্তু ইজিলি সেপারেট আউট করতে পারবো না, এবং কোনো কোনো জায়গায় আমরা রিউজ করতেও পারবো না, এটাও হতে পারে। মানে রিয়াকশন মিডিয়াম থেকে আমরা সেপারেট করতেই পারছি না, এটাও হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকু শুধু মনে রাখবে যে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড মানে হচ্ছে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার যতটা অ্যাচিভ করার ছিল ততটা অ্যাচিভ করতে পারেনি, তার থেকে কম আছে। তার থেকে কম থাকা মানে কি, নিঃসন্দেহে কোনো ভ্যাকেন্ট সাইট আছে, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার টু শো ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি অর ক্যাটালিটিক্যাল রিয়াকশন অ্যাজ অর্গানোমেটালিক ক্যাটালিস্ট। কারণ ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে গেলে তার প্রথমে কিছু না কিছু অ্যাডিশন হতেই হবে, সেটা অক্সিডেটিভ হোক, ইনসারশন হোক, অলিফিনেশন হোক, যাই কিছু হোক, একটা লিগ্যান্ড এসে তাকে অ্যাটাচ হতেই হবে, না হলে তো আর অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। তাই কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেট তাকে হতেই হবে। আর এই যে পুরো কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, এটা কিন্তু কমপ্লিটলি গাইডেড বাই 18 ইলেকট্রন রুল। তার মানে এটা আমরা একবার বলছি না যে 18 ইলেকট্রন রুল না মানলেই সে আনস্যাচুরেটেড হয়ে গেল, তা একবারও নয়। কিন্তু গাইডিং প্রিন্সিপাল, গাইড করছে তাকে, তার ভুল হলেও হতে পারে কিন্তু গাইড করছে। ফর এক্সাম্পল, যেরকম আমরা এখানে বলেছি যে NiCO4 16 ইলেকট্রন, তাও কিন্তু এ কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড, আমরা একবারও বলবো না এ আনস্যাচুরেটেড। তাহলে কেনই বা এ 18 ইলেকট্রন রুলে স্যাচুরেশন, আর কেন এ 16 ইলেকট্রন রুলে স্যাচুরেশন? এটাও আমি তোমাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম কম্পাউন্ড আমাদের 18 ইলেকট্রন রুল ফর্ম করতে চায়, কিন্তু কিছু কিছু জিনিস 8 ইলেকট্রন ফর্ম করবে না। কিছু কিছু জিনিস কিন্তু 16 ইলেকট্রন তাতেও স্টেবল হতে পারে, যেমন নিকেল বা প্ল্যাটিনামের কমপ্লেক্স। কেন? কারণ তারা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। আর এটাই আমরা অ্যাকচুয়ালি মানে এইগুলো বলার জন্য আমরা অ্যাকচুয়ালি এমোর সাহায্য নিয়েছিলাম যে 18 ইলেকট্রন কেন হচ্ছে, এটাও আমরা এমো মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করেছিলাম। আর 16 ইলেকট্রন কেন হচ্ছে, সেটাও আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দিয়ে পড়েছিলাম। কারণ আমরা দেখো, আমরা 18 ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে 6টা যদি লিগ্যান্ড থাকে তাহলে 6টা লিগ্যান্ডের অ্যাটমিক অরবিটাল থেকে 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে, এবং আমরা যে মেটালটা নিচ্ছি সেই মেটালের T2G আর EGটা হবে।
এবার টি2জিটাকে আমরা যদি টি2জিটাকে আমরা বন্ডিং ধরবো এবং ইজিটাকে তো আমরা ইজি স্টার ধরি অ্যান্টি বন্ডিং, তাহলে টি2জির যে 3টে অরবিটাল তাহলে সেখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে টোটাল আমার 18 ইলেকট্রন এলো। আর ঠিক আমরা যদি স্কোয়ার প্যানারটাকে ভাবি, তাহলে স্কোয়ার প্যানারে দেখো 4টে লিগ্যান্ড আছে, তাহলে 4টে লিগ্যান্ড থেকে আমার 4টে মলিকুলার অরবিটাল আসবে, তাহলে সেখানে আমার 8টা ইলেকট্রন এলো। এবং স্কোয়ার প্যানারের ক্ষেত্রে যে মলিকুলার অরবিটাল গুলো হয় ইন কেস অফ স্কোয়ার প্যানার, তাহলে সেক্ষেত্রে কি কি হয়, একদম নিচের দিকে যে দুটো অরবিটাল থাকে সেটা হচ্ছে ডিএক্সজেড আর ডিওয়াইজেড থাকে, তার উপরে থাকে ডিজেড স্কোয়ার, তার উপরে ডিএক্স ওয়াই, তার উপরে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কখনোই তো ও অ্যাচিভ করে না, কারণ ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হাইলি এনার্জেটিক্যালি হাইলি আনস্টেবল, কারণ ও হাইলি অ্যান্টি বন্ডিং আছে। তাহলে অ্যাকচুয়ালি যে অ্যাচিভ করবে সেটা আপ টু ডিএক্স ওয়াই অবধি থাকে, তাহলে আপ টু ডিএক্স ওয়াই আরো 8টা ইলেকট্রন আসবে সেখানে, তাহলে টোটাল সেখানে 16 ইলেকট্রন আসবে। এই কারণে স্কোয়ার প্যানার কমপ্লেক্স 16 ইলেকট্রন স্টেবল হয় এবং অক্টাহেড্রাল কমপ্লেক্স মেনলি 18 ইলেকট্রন স্টেবল হয়। আমরা কিন্তু এটা একবার বলছি না সব অক্টাহেড্রাল কমপ্লেক্স 18 ইলেকট্রন স্টেবল, তা কিন্তু কখনোই নয়। কেন? কারণ অনেক অক্টাহেড্রাল কমপ্লেক্সই আছে যারা হচ্ছে লো স্পিন ফর্ম করে, আমরা হাই স্পিন ফর্ম করে। তাই আমরা হাই স্পিনের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে হাই স্পিন অলওয়েজ তোমার 8 ইলেকট্রন দেয়, তা কিন্তু নয়। মেনলি যেগুলো দেয় সেটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, এবং ওই জন্যই দেখবে ম্যাক্সিমাম যে কমপ্লেক্স গুলো আমরা স্টাডি করি সেটা হচ্ছে কার্বনিল কমপ্লেক্স। কারণ কার্বনিল কি, কার্বনিল তো একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অ্যান্ড ইন প্রেজেন্স অফ কার্বনিল লিগ্যান্ড সবসময়ের জন্যই কিন্তু টি2জি আর ইজির মধ্যে গ্যাপ হবে, এবং এগুলো সবসময়ের জন্যই লো স্পিন কমপ্লেক্স দেখাতে চাইবে। এই জন্য এই জায়গায় আমরা দুটো পয়েন্ট করো, দুটো পয়েন্ট করবে। প্রথম পয়েন্টে লিখবে why 18 ইলেকট্রন রুল। আমি ছোট করে একটু জাস্ট লিখে দিচ্ছি why 18 ইলেকট্রন রুল বলে, তার আন্ডারে লিখবে let us consider a ml6 octahedral complex ml6, আমি স্লাইডে লিখে দিলাম ml6 octahedral complex to show the validity of 18 electron rule. To show the validity of 18 electron rule. বুঝতে পারছো কিনা দেখবে, আমরা এখানে মেটাল ডি অরবিটাল লিখেছি আর এখানে লিখলাম লিগ্যান্ড। লিগ্যান্ড কটা আছে? লিগ্যান্ড 6টা। তাহলে লিগ্যান্ড যদি 6টা থাকে তাহলে আমার কটা ইলেকট্রন থাকবে এখানে? টোটাল 12টা ইলেকট্রন এলো। এবার যদি আমি একটা পার্শিয়াল এমও করছি, পার্শিয়াল এমও যদি আমি করি, এখানে লিগ্যান্ড থেকে আমি কটা এমও পাবো? 6টাই এমও পাবো লিগ্যান্ড থেকে, কারণ 6টা মলিকুলার অরবিটাল আছে। তাহলে 6টা যদি আমি এমও পাই তাহলে আমার এখানে দেখো 12টা ইলেকট্রন অলরেডি চলে এলো। এবারে মেটালের ক্ষেত্রে কি হয়? মেটালের ক্ষেত্রে এটা ভেঙে কি হবে? টি2জি হবে, আর ওপরে কি হবে? ওপরে ইজি হবে। টি2জিটা কিন্তু নন বন্ডিং এ আছে, টি2জি কিন্তু বন্ডিং এ নয়, শুধুমাত্র মেটাল থেকে আসছে, লিগ্যান্ড থেকে নয়। এবার টি2জি আর এখানে কি হলো? ইজি স্টার। আচ্ছা, এই ml6 অক্টাহেড্রাল কমপ্লেক্সে ব্র্যাকেটে লিখে রাখো এক্সাম্পল বলে CrCO6 বলে একটা লিখে রাখো, এক্সাম্পল হচ্ছে CrCO6 মনে করো। তাহলে আমরা যখন এই কার্বনিল করছি তাহলে দেখো এবারে টি2জি আর ইজি স্টারের মধ্যে অনেক বেশি গ্যাপ হয়ে যাবে। এবার টি2জি আর ইজি স্টারের মধ্যে যদি গ্যাপ হয় তাহলে ইলেকট্রন কিন্তু কখনোই ইজি স্টারে স্টেবল হতে চাইবে না। তাহলে যে কটা ইলেকট্রন অ্যাকচুয়ালি স্টেবল হতে চাইবে সেটা কোথায় হতে চাইবে? সেটা অ্যাকচুয়ালি টি2জিতে হতে চাইবে। দেখো, কারণ ইজি স্টার কি হয়েছে? ইজি স্টার হচ্ছে হাইলি অ্যান্টি বন্ডিং অরবিটাল, হাইলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। ঠিক আছে, আর এই টি2জিটাকে কি করব? এই টি2জিটাকে কিন্তু হালকা আমরা নিচে আঁকতে পারো, মানে এই হালকা এরকম নিচে আঁকবে, এটা একদম সমান প্যারালালে আঁকবে না, হালকা নিচে আঁকবে। ক্লিয়ার হয়েছে? এটা আমরা একটা পার্শিয়াল এমও আঁকলাম। এখান থেকে দেখো আমরা পরিষ্কার দেখাতে পারি যে কেন অ্যাকচুয়ালি 18 ইলেকট্রন রুল অ্যাপ্লাই হচ্ছে, কেন 16 ইলেকট্রন নয়, কেন 20 ইলেকট্রন নয়। কারণ ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স আর মেনলি যদি সেটা লো স্পিন হয় তাহলে 6টা লিগ্যান্ড থেকে আমরা 6টা মলিকুলার অরবিটাল পাবো, যে মলিকুলার অরবিটাল গুলো অ্যাকচুয়ালি 12টা ইলেকট্রন ফিল আপ করবে। আর মেটালের যে 5টা অরবিটাল আছে সেখান থেকে আমি 3টে বন্ডিং আর 2টো অ্যান্টি বন্ডিং এ পাবো। এই 3টে বন্ডিং যদি ফিল আপ হয় তাহলে অ্যাকচুয়ালি আমার সর্বাধিক যে ইলেকট্রন অথবা ম্যাক্স নাম্বার অফ ইলেকট্রন সেখানে থাকতে পারে বন্ডেড
বোন্ডেড ইলেকট্রনস সেটা হচ্ছে 18 ইলেকট্রন। সেই জন্য আমরা এখানে বলি যে 18 ইলেকট্রন রুল। তার মানে কখনোই এটা আমরা বলতে পারবো না যে 18 ইলেকট্রন রুলটাই হচ্ছে একমাত্র রুল অথবা একমাত্র স্টেবিলিটি ফ্যাক্টর, তা কখনোই নয়। কারণ এখানে কিন্তু যদি এটা হাই স্পিন কমপ্লেক্স হতো তাহলে কি আমরা বলতে পারতাম? কখনোই বলতে পারবো না। আমরা বলতে পারবো না সেটা কত এতে, কিন্তু সবসময়ের জন্য এটা বলতে পারি 18 ইলেকট্রন রুল একটা গাইডিং প্রিন্সিপাল। এই অবধি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এর নিচে একটুখানি লিখে রাখো, 1 নম্বর একটা পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্ট করে লিখো, স্ট্রং সিগমা ডোনার এবিলিটি অফ সিও, স্ট্রং সিগমা ডোনার এবিলিটি অফ সিও raises the Eg orbital, raises the Eg orbital, Eg orbital মানেই হচ্ছে Eg স্টার, কারণ ওটাকে অ্যান্টিবন্ডিং বলে আমরা স্টার লিখি। raises the Eg orbital making them considerably antibonding, making them considerably antibonding। 2 নম্বর পয়েন্ট করে লেখো, 2 নম্বর পয়েন্ট করে লিখবে, the strong pi acceptance ability of CO, the strong pi acceptance ability of CO makes the T2G orbital makes the T2G orbital comparatively more bonding in nature, comparatively more bonding in nature। মানে কি? মানে T2G অরবিটালটাকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটো পয়েন্ট আমি বললাম, এই দুটো পয়েন্ট কিন্তু আমরা ওই আগের সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে আমরা পড়েছিলাম, মনে আছে? যে ইন প্রেজেন্স অফ সিও, ইন প্রেজেন্স অফ সিএল এগুলো কিভাবে বিহেভ করে, মানে অনলি সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার, সিগমা ডোনার পাই ডোনার, তার সাপেক্ষে কি কি হয় ইজি স্টার আর টি2জির মধ্যে। কারণ সিগমা ডোনার যদি হয় নর্মাল তোমার হচ্ছে, তাহলে সিগমা ডোনার যদি পাই ডোনার হয় তাহলে আমরা কি বলেছিলাম, দেখবে ওই দুটোর টি2জি আর ইজির মধ্যে গ্যাপ কমে যায়। আর সিগমা ডোনার আর পাই অ্যাকসেপ্টার হলে কি হয়, টি2জি আর ইজির মধ্যে গ্যাপটা বেড়ে যায়। এই কারণেই তো পাই অ্যাকসেপ্টার যদি লিগ্যান্ড হয় তাহলে আমরা বলি সেটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর পাই ডোনার লিগ্যান্ড হলে তাকে আমরা কি বলতাম, উইক ফিল্ড লিগ্যান্ড। ক্লিয়ার হয়েছে? এটা মনে আছে আমরা সেই যখন এমও করেছিলাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেইখানে আমরা করেছিলাম, মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার, সে কেমিক্যাল সিরিজ না কি একটা ছিল যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল সিরিজ দিয়ে আমরা যেটা বলেছিলাম এবং তার সাপেক্ষে আমরা এগুলো করিয়েছিলাম, যে ইন প্রেজেন্স অফ H2O OH মাইনাস কম্প্যারিজন, CO আর CL এর কম্প্যারিজন, এগুলো আমি করিয়েছিলাম। যে একটা হচ্ছে তোমার সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড, আর একটা হচ্ছে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, তার সাপেক্ষে টি2জি আর ইজির মধ্যে গ্যাপটা কিরকম হচ্ছে ইন্টারাকশনে, এগুলো করিয়েছিলাম আমি। সেই পয়েন্ট দুটোই শুধু লিখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে একটা প্যারা করে লেখো, এই অবধি হয়ে গেছে। প্যারা একটা আলাদা প্যারা করো, প্যারা করে লিখবে, ligands that are both strong sigma donor and pi acceptor, ligands that are both strong sigma donor and pi acceptor will be more effective একবার রিপিট করো। ligands that are both strong sigma donor and pi acceptor
will be more effective to follow the 18 electron rule full stop other ligands which don't have this feature না লিখে factors লেখো other ligands which don't have these factors comma may not obey the 18 electron rule এক্সাম্পল দিয়ে লিখবে, এখানে আমি লিখছি না, এক্সাম্পল দিয়ে লেখো TiF6 2-, এক্সাম্পল দিয়ে লিখবে TiF6 2-। কটা ইলেকট্রন হচ্ছে আমায় বলো দেখি, এখানে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে আমায় বলো তাড়াতাড়ি। স্যার 12। আচ্ছা 12টা কিভাবে হলো বলো, তাহলে ওরাও একটু বুঝতে পারবে, যারা 8 ইলেকট্রন করেনি তারাও বুঝতে পারবে, বলো। স্যার ওই টাইটানিয়ামের তো ভ্যালেন্সে 4টে রয়েছে আর নিউট্রাল অ্যাটম মেথডে ফ্লুরিনের আমরা করছি 4টে, 6টা ফ্লুরিনের জন্য, ফ্লুরিন সিগমা বন্ড করে সিম্পল, 6টা ফ্লুরিনের 6টা প্লাস 2টো নেগেটিভ চার্জের জন্য, তাহলে টোটাল হচ্ছে আমার 12টা ইলেকট্রন। 12টা। আচ্ছা এ স্টেবল কি স্টেবল নয়? 18 ইলেকট্রন তো হয়নি, সুতরাং এ 18 ইলেকট্রন নয় কিন্তু স্টেবল। আচ্ছা কিভাবে স্টেবল হচ্ছে তাহলে দেখো, F- টা কি ধরনের লিগ্যান্ড, নেচার অফ F- লিগ্যান্ড কি রকম বলো, F- টা কি ধরনের লিগ্যান্ড? না আমি ওই রকম বলছি না, মানে টাইপ অফ লিগ্যান্ড, সিগমা ডোনার, পাই ডোনার, কিরম লিগ্যান্ড? পাই ডোনার। পাই ডোনার, পাই ডোনার। সিগমা ডোনার উইক ফিল্ড লিগ্যান্ড। হ্যাঁ উইক ফিল্ড লিগ্যান্ড, সিগমা ডোনার অ্যান্ড পাই ডোনার লিগ্যান্ড। দেখো সিগমা ডোনার আর পাই ডোনার লিগ্যান্ড যদি হয় তাহলে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে সেখানে আমরা একবারও এক্সপেক্ট করছি না যে এটা খুব ভালো একটা লো স্পিন কমপ্লেক্স দেবে, নাও দিতে পারে এখানে। তাই সেক্ষেত্রে যে 18 ইলেকট্রনটা রুলটা ফলো করতেই হবে তার কোনো কিন্তু মানে নেই। আমরা ওই জন্য বারবার বলছি 18 ইলেকট্রন তখনই কিন্তু মানে জেনারেলি যারা কিন্তু লো স্পিন কমপ্লেক্স দেবে, কারণ লো স্পিনের ক্ষেত্রে T2G টা অলওয়েজ ফিল আপ হতে চাইবে এবং এই ধরনের একটা কমপ্লেক্স দেবে, কারণ T2G আর EG এর মধ্যে গ্যাপটা অনেক বেড়ে যাবে। কিন্তু যখন এটা হাই স্পিন কমপ্লেক্স হবে তখন কি হবে, T2G আর EG বোথ তো দুটোই ফিল আপ হতে থাকবে, তাহলে সেখানে কত ইলেকট্রন কমপ্লেক্স হবে সেটা কিন্তু ভেরিয়েবল, আমরা ওরকম ভাবে বলতে পারবো না জিনিসটা। তাই এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 12 ইলেকট্রন হয়েছে, তাও এটা স্টেবল হতে পারে, কেন? কারণ এখানে হচ্ছে F- সিগমা ডোনার অ্যান্ড পাই ডোনার লিগ্যান্ড, এখানে কিন্তু F- সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার নয়। যদি সিগমা ডোনার হতো তাহলে আমাদের যদি পাই অ্যাকসেপ্টার হতো সেক্ষেত্রে আমরা বলতাম এটা 18 ইলেকট্রন রুল হয়তো ফলো করতো। এই জন্য ম্যাক্সিমাম 18 ইলেকট্রন রুল ফলো করে এরকম কম্পাউন্ডস গুলো দেখো, ম্যাক্সিমাম CO টাইপ অফ কম্পাউন্ডস, ইনো টাইপ অফ কম্পাউন্ডস, যারা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যারা হচ্ছে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার টাইপ অফ লিগ্যান্ড, কারণ তাদের মধ্যে T2G আর EG এর মধ্যে গ্যাপটা বাড়ছে এবং তারা লো স্পিন টাইপ অফ কমপ্লেক্স ফর্ম করছে, T2G যেখানে হাইলি ফিল আপ হচ্ছে, EG স্টারটা ফিল আপ করতে তারা চাইবে না, তাই 18 ইলেকট্রনটা স্টেবল হচ্ছে। এক্সাম্পল বলে এটা একটু লিখে রাখো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা একটা লাস্ট পয়েন্ট, তারপরে আমরা ক্যাটালিটিক্যাল এইগুলো পড়বো।
এরা কোশ্চেন লিখছে, এটা লিখে নাও। স্কোয়ার প্ল্যানার D8 transition metal complexes are consistent exception to 18 electron rule. Why they follow 16 electron rule? কেন তারা 16 ইলেকট্রন রুল ফলো করছে, কেন 18 ইলেকট্রন রুল ফলো করছে না? দেখো ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা ML4 টাইপ অফ কমপ্লেক্স আঁকি, একটা ML4 টাইপ অফ কমপ্লেক্স আঁকি যেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, আমরা বলতে চাইছি দেখো স্কোয়ার প্ল্যানার, তাহলে আমার লিগ্যান্ড কটা হবে? লিগ্যান্ড হবে আমার 4টে, 1টা 2টো 3টে 4টে, আর আমার মেটালে যেরকম থাকে আমার 5টা, এটা 5টা হলো। তাহলে আমি বললাম এটা হচ্ছে আমার মেটাল ডি, আর এটা হচ্ছে আমার লিগ্যান্ডের অরবিটাল, আর লিগ্যান্ড মনে করো আমার ফিলা, 4টে লিগ্যান্ড আমার আছে, 4 দুগুণে 8টা মনে করো। তাহলে এখান থেকে আমি যে এমওটা পাবো সেটা কি পাবো? আমি নিচে 4খানা লিগ্যান্ডের পাচ্ছি, আমি কিন্তু এগুলো সবই কিন্তু পার্শিয়াল এমও, এগুলো কিন্তু কমপ্লিট এমও একটাও নয়, এগুলো কারণ এমও এত সোজা নয়, এগুলো সবই যেগুলো আমরা এঁকেছি সেগুলো সব হচ্ছে পার্শিয়াল এমও, এগুলো সব পার্শিয়াল এমও, কোনোটা কমপ্লিট এমও নয়, কারণ কমপ্লিট এমও আমাদের অনেক বড় হয়, কিন্তু আমরা যেগুলো করছি সে সব পার্শিয়াল এমও। আর দেখো 4টে লিগ্যান্ডের জন্য আমি 4টে এমও পেয়ে গেলাম। এবারে আমরা কি বলছি, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, তাহলে স্কোয়ার প্ল্যানার যদি হয় তাহলে আলটিমেটলি এটা কিরকম দেখতে হবে বলো তো? স্কোয়ার প্ল্যানার হলে প্রথম দেখো যে জিনিসটা আমরা পাই একদম নিচে সেটা কি থাকে, সেটা হচ্ছে dxz থাকে আর dyz থাকে। স্কোয়ার প্ল্যানারটা মনে আছে? স্কোয়ার প্ল্যানার একদম নিচে কি থাকবে? dxz আর dyz। এ বলো দেখি, সৌম্য বলো দেখি স্কোয়ার প্ল্যানারে কি কি হয় একদম নিচে, তারপর থেকে বলো। পুরোটা মনে নেই। কেন? ভাবলেই তো পারবে কৌশিক। এরপরে হবে হচ্ছে ডি জেড স্কোয়ার মানে হচ্ছে, তারপরে এরপরে হবে ডি dz এক্স স্কোয়ার, স্কোয়ার মানে এরপরে হবে dz স্কোয়ার, তারপরে কি হবে dxy, তারপরে কি হবে dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাই তো? ক্লিয়ার হয়েছে? দেখো এইটা হবে। আচ্ছা এবার একটু বলি, এই জিনিসটা যারা ভুলে গেছো তাদের জন্য আমি বলছি, একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স আসে কোত্থেকে? আসে কিন্তু অক্টাহেড্রাল থেকেই। অক্টাহেড্রালের ওপরে আর নিচে মানে অ্যাক্সিয়াল দুটো লিগ্যান্ডকে আমি যদি টেনে বার করে দিই তাহলেই কিন্তু স্কোয়ার প্ল্যানার। এবং সেটা আমরা কি বলেছিলাম, অক্টাহেড্রালের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম থেকেই আমরা মানে অরবিটাল ডায়াগ্রাম, সেই অরবিটাল ডায়াগ্রাম থেকেই আমি স্কোয়ার প্ল্যানারের অরবিটাল ডায়াগ্রাম বার করতে পারি। মানে আমার অক্টাহেড্রালের নিচে কি থাকে? T2G, আর ওপরে কি থাকে? EG। তাহলে এবার মনে করো জেড কন্টেনিং যে অরবিটালগুলো তুমি বার করে দিচ্ছ, তাহলে জেড কন্টেনিং যে অরবিটালগুলো আছে তাহলে সেখানে কোনো আর রিপালশন থাকছে না, তাহলে জেড কন্টেনিং অরবিটালগুলো এনার্জেটিক্যালি স্টেবল হবে। তাহলে T2G-র মধ্যে জেড কন্টেনিং অরবিটাল কে কে আছে? dxz আর dyz, তাহলে তারা নিচে এলো। আর ওপরে দেখো, ওপরে ইজি স্টারের মধ্যে জেড কন্টেনিং অরবিটাল কি আছে? dz স্কোয়ার, তাহলে সেও নিচে এলো। এরপরে আমরা কি বলেছিলাম, এটা হলো নর্মাল জেড আউট অফ দি হলো। এরপর যদি জেড কন্টেনিং অরবিটালকে তুমি টেনে পুরো বার করে দাও তাহলে হচ্ছে সেটা স্কোয়ার প্ল্যানার। তাহলে বার করে দেওয়া মানে কি? তার রিপালশন আরো কমে গেল বা রিপালশন আর নেই, তাই জেড কন্টেনিং অরবিটালগুলো আরো নামবে। আরো যদি নামে তাহলে dxz yz তো নেমেছিল, আরো নামলো। তার ওপরে কি ছিল? তার উপরে dxy-টা ছিল, কিন্তু dxy এর ওপরে ছিল dz স্কোয়ার। এবার dz স্কোয়ার যদি আরো নেমে যায় তাহলে সেটা dxy এর নিচে চলে আসবে। যদি না বুঝতে পারো আমি বাঁদিকে একটা ছোট্ট এঁকে দিচ্ছি, দেখো এখানে এটা ছিল, আমি আমি যেটা তোমাদের বলেছিলাম, এখান থেকে আমরা কি বলেছিলাম, জেড কন্টেনিং অরবিটাল গুলো নিচে নেমে যায়, তাহলে কি হলো? dxz হবে, dyz হবে, আর করসপন্ডিং কি হবে, মানে এর বেরি সেন্টারটাকে ফলো করার জন্য dxy টা ওপরে থাকলো।
আর এখান থেকে কি আসবে, এখান থেকে ডিজেড স্কোয়ার নিচে আসবে আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওপরে থাকবে। এবার আমরা কি বলছিলাম যে যদি এটা স্কোয়ার প্ল্যানার হয় তাহলে এটা কি হবে, এটা ফার্দার নামবে। তাহলে ফার্দার নামলে কি হবে, ফার্দার নামলে হবে ডি এক্স জেড কমা ডি ওয়াই জেড আরো হবে নামবে। আর ডি এক্স ওয়াইটা বেরি সেন্টারের জন্য আরো উপরে যাবে। আর এখানে এটা কি হবে, ডিজেড স্কোয়ার আরো নামলো, ডি এক্স ওয়াই বেরি সেন্টার মেনটেন করার জন্য উপরে গেল, ঠিক ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারও বেরি সেন্টার মেনটেন করার জন্য উপরে যাবে। মনে পড়েছে এবারে? হ্যাঁ স্যার। এইগুলো তো মনে রাখতে হবে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। এই জন্যই তো এরকম ভাবে পড়ানো, না হলে তো দুমাদুম পড়িয়ে দিয়ে শেষ করে দিলে হয়ে যেত। এই কারণে পড়ানো মানে কনসেপচুয়ালি পড়ানো তো শুধুমাত্র এইটাই কারণে, যাতে তোমাদের মনে থাকে। তাহলে এখানে দেখো, এখানে যখন আমরা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স করছি, দেখো 4টে লিগ্যান্ড থেকে আমার 8টা ইলেকট্রন ফিল আপ হচ্ছে। এবার স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে মেনলি কি থাকে, সেটা তো D8 থাকে। এবার D8টাকে তুমি যদি ফিল আপ করাও তাহলে দেখো D8 এর ফিল আপটা অ্যাকচুয়ালি এরকম হয়। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা অ্যাকচুয়ালি কেন ফিল আপ হতে চায় না, কারণ এটা হচ্ছে হাই লিখো না, এটা আমরা লিখতে পারি যে এনার্জেটিক্যালি এটা আনস্টেবল, তাই না? কারণ এটা হচ্ছে হাইলি অ্যান্টিবন্ডিং থাকে, তাই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কখনোই নিতে চায় না। তাই এখানে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, সেটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যে অ্যাচিভ করতে চায় এখানে, সেটা হচ্ছে 16 ইলেকট্রন, এখানে কিন্তু 18 ইলেকট্রন নয়। তাই যে কোনো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স সেক্ষেত্রে এই 16 ইলেকট্রন বাধ্যতামূলক, কিন্তু যে কোনো অক্টাহেড্রাল কমপ্লেক্স যে 18 ইলেকট্রনই ফর্ম করবে তা কিন্তু নয়। অক্টাহেড্রাল কমপ্লেক্স যদি মেনলি ইন প্রেজেন্স অফ সিগমা টোনার পাই অ্যাকসেপ্টর হয় তাহলে কিন্তু সে 18 ইলেকট্রন ফর্ম করতে চাইবে, না হলে সে কম ইলেকট্রন ফর্ম করতে পারে। যেরকম আমরা এক্সাম্পল দেখিয়েছি যে টাইটানিয়ামের কমপ্লেক্স উইথ ফ্লুরিন উইথ 2 নেগেটিভ চার্জ 12 ইলেকট্রন ফর্ম করেছে, তাতেও সে স্টেবল। কিন্তু 18 ইলেকট্রন আমরা কি বলছি, একটা গাইডিং প্রিন্সিপাল, সে গাইড করে। মোর দ্যান 90% কম্পাউন্ডস 18 ইলেকট্রনে স্টেবল হয়। আর স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স গুলো কি হয়, 16 ইলেকট্রনে স্টেবল। এখানে কোনো আদার্স কিছু এরকম ব্যাপার নেই যে অন্য কোনো ইলেকট্রনে স্টেবল হতে পারে কিনা। স্কোয়ার প্ল্যানার মানে সেই 16 ইলেকট্রনে স্টেবল হবেই, কারণ স্কোয়ার প্ল্যানে আর কোনো চান্স নেই এখানে। কারণ যেটা অক্টাহেড্রালে যেরকম চান্স থাকে যে লো স্পিন হাই স্পিন, কিন্তু স্কোয়ার প্ল্যানের আর কোনো চান্স নেই, তাই স্কোয়ার প্ল্যানার অলওয়েজ 16 ইলেকট্রনেই স্টেবল হবে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, অর্গানমেটলি ক্যাটালিস্টটা শুরু করব, ঠিক আছে? তোমাদের বলো, যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো। আর যারা মনে করো নতুন আছো তাদের একটু অসুবিধা হচ্ছে, তাদেরও যদি কিছু অসুবিধা থাকে বলতে পারো। প্রীতম, লাইনে আছো? ইয়েস স্যার আছি সব বুঝতে পেরেছো? স্যার। প্রথম দিকে একটু মিস হয়ে গেছিল, মোটামুটি ঠিক আছে তারপর থেকে। প্রথম দিকে মিস মানে তুমি ওই পরে এসছো ক্লাসে নাকি? না স্যার, আমি জয়েন করেছিলাম, হঠাৎ করে একটা মেডিসিন দেখলাম ঘরেতে নেই, বাবার দরকার ছিল, আমি গেছিলাম একটু ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলো বলো। শুধুমাত্র আমরা লিমিটেশন থেকে লিখেছিলাম যে শুধুমাত্র ফার্স্ট রো এলিমেন্ট যেগুলো হচ্ছে ট্রানজিশন মেটাল ওইগুলোর ক্ষেত্রেই লিমিটেড, বাকি যে ওগুলো আছে ওগুলোর ক্ষেত্রে এটা মেনে চলে না কেন? ওগুলোর ক্ষেত্রে মেনে চলে না, তার একটা কারণ হচ্ছে দেখো, যত মেটালের সাইজ বাড়ছে তত কিন্তু ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বারও আরো বাড়াতে পারে। তুমি যদি ভাবো, দেখো আমরা কি বলেছিলাম, যত উপর থেকে নিচে যাচ্ছে 3D 4D 5D যাচ্ছে, তত দেখো ধীরে ধীরে মেটালের সাইজ বাড়ছে, তত কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারও বাড়াতে পারবে, তাই নয়? হ্যাঁ। তাহলে তত যদি কোঅর্ডিনেশন নাম্বারও বাড়ায় তাহলে সেখানে 18 ইলেকট্রন তো ফিল আপ নাও করতে পারে সে। কারণ মনে করো সেম জায়গায় মনে করো CrCO6, ক্রোমিয়ামের 6টা ইলেকট্রন, কার্বনিল 6 দুগুণে 12 18 হলো, কিন্তু ক্রোমিয়ামের নিচে যখন আসবো আমরা, যদি সে কোঅর্ডিনেশন নাম্বারটা বাড়িয়ে দেয় তাহলে মেটালের নাম্বার অফ ইলেকট্রন তো আমার সেম রইলো, কিন্তু সেখানে তো আমার 18 ইলেকট্রন ফলো করবে না সে। বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। তাই জেনারেলি আমরা যেটা যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট রো ম্যাক্সিমাম মানে অনেকগুলো কারণ হয়। দেখো ফার্স্ট রো ম্যাক্সিমাম মানে এটা বলতে পারো। তারপরে তোমার মনে করো মেটাল লিগ্যান্ড যে লিগ্যান্ড টু মেটাল যে পাই ব্যাক বন্ডিংটা যখন আমরা পড়বো, এগুলো বলে দেবো, আমরা সব পড়বো। কার্বনের সাথে যে ব্যাক বন্ডিংটা সেটা 3D অরবিটালের সাথে অনেক বেশি ভালো হবে, কারণ অরবিটাল ম্যাচিংটা অনেক ভালো হচ্ছে। বাট 4D 5D এর ক্ষেত্রে দেখো অরবিটাল ম্যাচিংটা অত ভালো হয় না। তাহলে মনে করো যে ট্রানজিশন মেটালটা আছে 3D ব্লকে, তাহলে সে কিন্তু CO কে অনেক বেশি প্রেফার করছে রেদার দ্যান 5D অথবা 4D। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সুমো? হ্যাঁ স্যার। এইগুলো অনেকগুলোই কারণ আছে। আমরা যখন ওই সিওর সাথে বাইন্ডিং করবো, সিও বা অলিফিনের যখন পড়বো সেগুলো বলবো, তখন আরেকটু ক্লিয়ার হবে। আজ বলো, আর যদি কারোর কিছু এরকম প্রবলেম থাকে বলো। আচ্ছা, এটাকে আমি W.C. দিলাম। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে হাইড্রোজেনেশনটা, কারণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হাইড্রোজেনেশন অ্যান্ড হাইড্রোফরমাইলেশন দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে WC আমি লিখেছি, তোমরা কিন্তু পুরোটা লিখো। সেটা হচ্ছে উইলকিনসন্স ক্যাটালিস্ট। উইলকিনসন্স ক্যাটালিস্ট আমি শুধুমাত্র একটু আলাদা আলাদা বলে দিচ্ছি। দেখো, RH L2 অল ওভার চার্জ প্লাস, RH L2 অল ওভার চার্জ প্লাস, এটাকে বলা হয় স্ট্রক অসবর্ন ক্যাটালিস্ট। স্ট্রক অসবর্ন, OSBORN, স্ট্রক অসবর্ন ক্যাটালিস্ট। আর একটা হচ্ছে IRL2 প্লাস, সেটাকে বলা হয় ক্র্যাবট্রি ক্যাটালিস্ট। IRL2 অল ওভার চার্জ প্লাস, প্লাস মানে হচ্ছে অল ওভার চার্জ প্লাস, তাহলে এটাকে বলা হয় ক্র্যাবট্রি ক্যাটালিস্ট। আচ্ছা, এল মানে লিগ্যান্ডটা কি বলা হয়, কি ধরনের লিগ্যান্ড? আগের দিনে আমি বলেছি, যেখানে এল দেখছো, এলটা কি ধরনের লিগ্যান্ড? নিউট্রাল কি? এলটা নিউট্রাল লিগ্যান্ড। এল কিন্তু কোনো চার্জ লিগ্যান্ড নয় বা নেগেটিভ চার্জ লিগ্যান্ড নয়, এল হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। আর জেনারেলি যেটা আমরা প্রেফার করি এলটা, সেটা হচ্ছে PPH3, মানে ট্রাইফিনাইল ফসফিন। এলটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন। দেখো, উইলকিনসন ক্যাটালিস্ট আমরা কি করছি, RaCl PPH3 যেই রিয়াকশনটা আমরা অর্গানিকে অনেকবার পড়েছি, মানে মেটাল ক্যাটালিস্টের রিয়াকশন ছিল, হাইড্রোজেনেশন হয় অনেকবার, এটা আমরা অর্গানিক রিয়াকশন ইউজ করেছি। RH L2 প্লাস আমরা কেউ ইউজ করিনি, স্ট্রক অসবর্ন ক্যাটালিস্টটা। আর IRL2 প্লাস জেনারেলি আমরা ইউজ করি না, সেটা হচ্ছে ক্র্যাবট্রি ক্যাটালিস্ট। এগুলো সবই হচ্ছে এক ধরনের কপি পেস্ট। মানে মনে করো উইলকিনসন ক্যাটালিস্ট হয়েছিল, তারপরে স্ট্রক অসবর্ন বেরিয়েছে, তারপরে ক্র্যাবট্রি বেরিয়েছে। কেন? কারণ সে বিভিন্ন ধরনের একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স তৈরি করেছে, তার ক্যাটালিটিক বিহেভিয়ার দেখিয়েছে সে। তার মানে এটা আমি বলছি না যে একদম কমপ্লিটলি নিউ ওয়ার্ক এটা। উইলকিনসন ক্যাটালিস্ট কি প্রথম যখন বেরিয়েছিল তখন সে বার করেছিল, তারপরে ধীরে ধীরে সেগুলো আরো রিসার্চ করে দিয়ে সে রোডিয়ামের আর একটা কমপ্লেক্স দেখিয়েছে, ক্র্যাবট্রি ইরিডিয়াম দিয়ে একটা কমপ্লেক্স দেখিয়েছে, যে হাইড্রোজেনেশন দেখাতে পারছে। আর যেটা অ্যাকচুয়ালি মেন বলার কথা, সেটা হচ্ছে এগুলো কিন্তু সব ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। এগুলো কি, এগুলো হচ্ছে ডাই এগুলো সবই হচ্ছে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। ডাইহাইড্রাইড মানে কি, দুটো হাইড্রোজেন ঢুকছে। আর মনোহাইড্রাইড ক্যাটালিস্ট মানে কি, মানে একটা হাইড্রোজেন ঢুকছে। তাহলে একটা হচ্ছে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট আর একটা হচ্ছে মনোহাইড্রাইড ক্যাটালিস্ট। আমি মনোহাইড্রাইড ক্যাটালিস্ট দিয়েও তোমাদের একটা করিয়ে রাখবো, যদিও তোমাদের সিলেবাসে যত সম্ভব ডাইহাইড্রাইড আছে, কিন্তু মনোহাইড্রাইড ক্যাটালিস্ট যে কি সেটা আমি বলে দেবো। তাহলে এগুলো সবই হচ্ছে ডাইহাইড্রাইড, মানে উইলকিনসন ক্যাটালিস্ট বলো, স্ট্রক অসবর্ন ক্যাটালিস্ট বলো, ক্র্যাবট্রি ক্যাটালিস্ট বলো, এগুলো সব হচ্ছে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। তাহলে এদের হাইড্রোজেনেশনটা কিরকম ভাবে হচ্ছে সেটা আমরা দেখবো। তার আগে জাস্ট ছোট্ট একটা জিনিস দেখে নাও, উইলকিনসন ক্যাটালিস্টের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, স্ট্রক অসবর্ন এবং ক্র্যাবট্রি ক্যাটালিস্টের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত, একবার দেখে নাও তো।
কত বেরিয়েছে বলতে পারবে? নাম্বার অফ ইলেকট্রনসটা বলো কত এসছে। স্যার এ তো উইলকিনসনের আসছে 6 9 15 16 আসছে স্যার। উইলকিনসনের এসছে 16 ইলেকট্রন। সিম্পল একদম। আচ্ছা আগে প্রত্যেকটা বলে দাও, তারপর আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। তারপরেটা কত এসছে বলো। তারপরেরটা তো স্যার 9 স্যার 4 15 স্যার 12। 12 ইলেকট্রন। তারপরেরটা তারপরেরটা ইরিডিয়াম তো একই আসবে, কোবাল্টের গ্রুপেই তো আছে, হ্যাঁ একই তো একই আসবে। আসবে। একদম সিম্পল। যারা এতটা দেরি করছো, এতটা দেরি করলে কিন্তু হবে না। এইগুলো কিন্তু মোটামুটি ধরো কম্পিটিটিভ এক্সামে যদি পড়ে, এগুলো তো মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। এই জন্যই তো আমি এতগুলো এক্সাম্পল করিয়েছিলাম তোমাদের। দেখো আরআইসিএল পিপিএসটি হল কিরম ভাবে ক্যালকুলেশন করবো। রোডিয়াম কোবাল্টের গ্রুপ 9টা ইলেকট্রন, ক্লোরিন একটা 10টা, ট্রাইফিনাইল ফসফিন হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তাহলে প্রত্যেকের জন্য দুটো, তাহলে 3 × 2 6। তাহলে আমার কটা আসছে? 9 একে 10 আর 6 16। এখানে আর এইচ L2+, তাহলে এটা হচ্ছে কোবাল্টের গ্রুপ মানে 9টা, দুটো লিগ্যান্ডের জন্য 2 2 4 13, একটা পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রন কমিয়ে দেবো 12টা। আবার ইরিডিয়ামের কমপ্লেক্স মানে 9টা, দুটো লিগ্যান্ডের জন্য 2 2 4 13, একটা পজিটিভ চার্জ আছে তাহলে -1, তাহলে টোটাল 12টা ইলেকট্রন। ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে একটু, নাহলে কিন্তু মানে পরীক্ষাতেও অসুবিধা হবে এবং কম্পিটিটিভ এক্সামেও প্রবলেম হবে। তাহলে এবার দেখো এই প্রত্যেকটাই ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারবে না পারবে না? পারবে। পারবে। কেন পারবে? স্যাচুরেশন আছে তো। কারণ এদের মধ্যে কিন্তু এরা প্রত্যেকেই কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড বলে এদের ভ্যাকেন্ট সাইট আছে, তাই কিছু না কিছু অ্যাডিশন এরা করতে পারবে। তার মানে এটা আমরা ধরে নেবো যে এরা ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারবে। তার মানে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হলেই যে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে তা একবারও বলছি না। কিন্তু ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি যদি কাউকে দেখাতে হয়, তাহলে কিন্তু কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হতেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে স্টেপটা কিরকম হবে সেইটা আমি ড্র করছি। প্রথমে দেখো আমরা লিখেছি -BPH3, মানে একটা লিগ্যান্ড ছেড়ে দেয় ফার্স্ট টাইম। এই যে স্টেপ, এই স্টেপটাকে আমরা বলি লিগ্যান্ড ডিসোসিয়েশন। এই জায়গাটা খুব ভালো করে পড়বে, এই হাইড্রোজেনেশন হাইড্রোফর্মিলেশন যেটুকু আমি বলছি। প্রথম স্টেপ হচ্ছে একটা লিগ্যান্ড ছেড়ে দিল। পিপিএইচ3 একটা লিগ্যান্ড যদি ছেড়ে দেয় তাহলে কত হলো দেখো, RHCl PPH3 হোল 2, প্রথমে এটা এলো। এবং দেখো আমরা যখন প্রথমে কমপ্লেক্সটা করেছিলাম, এইটার ব্র্যাকেটে আমি জন্য লিখে দিচ্ছি 16 ইলেকট্রন ছিল। তাহলে এখন কত ইলেকট্রন আসলো বলো, এখন কত ইলেকট্রন এসছে? এখন কত ইলেকট্রন এসছে? 14 এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 14 এখন 14 ইলেকট্রন আসবে, তাই তো? এখন আমার আসবে, এটা হচ্ছে 14 ইলেকট্রন, একদম ঠিক আছে। আচ্ছা দেখো এর পরের স্টেপ আমরা যেটা বলছি, রিভার্সিবল সাইনও দিতে পারো, ফরওয়ার্ড ডিরেকশনও দিতে পারো। রিভার্সিবল সাইন না দিয়ে নর্মাল যদি ফরওয়ার্ড ডিরেকশন দাও তাতেও হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হাইড্রোজেন যোগ করছি। তাহলে হাইড্রোজেন যদি যোগ করি কি হবে এই স্টেপটা? এটা হবে অক্সিডেটিভ অ্যাডিশন। তোমরা নিজেরা করে করো দেখি, অক্সিডেটিভ অ্যাডিশনটা লেখো, কি স্ট্রাকচার লিখছো লেখো দেখি, অক্সিডেটিভ অ্যাডিশনটা লেখো।
স্যার ওই তো সিস পজিশনে দুটো হাইড্রোজেন হ্যাঁ হবে। একদম সিজে দুটো হাইড্রোজেন আসবে, অনেকে সিজ না লিখে এমনি নর্মাল এইচ বলেও লেখে, যেটা ইচ্ছা তুমি এইচ বলেও লিখতে পারো, না হলে সিজ বলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করছি দেখো, আমি করছি আর এইচ, মনে করো সিএল করলাম, এটা PPH3 হোল 2 করলাম, আর আমি দেখালাম দুটো হাইড্রোজেন এরকম আছে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রনস এখন কত আছে বলো? আমি ওই জন্য বলছি প্রত্যেকটা স্টেপ দেখো, আমি কত করে ইলেকট্রন এবং প্রত্যেকটা স্টেপের নাম আমি সবগুলোই লিখছি। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে বলো? 16, যেহেতু এখন 2 বারে হ্যাঁ অক্সিজেন। একদম ঠিক, আমি ওই জন্যই বললাম প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাকে যে নাম্বার অফ ইলেকট্রনস আলাদাভাবে ক্যালকুলেট করবো তা কিন্তু করবো না, আমি স্টেপ গুলো দেখছি। দেখো একটা PPH3 বেরিয়ে গেছিল মানে দুটো ইলেকট্রন কমে গেছিল, 14 এলো। অক্সিডেটিভ অ্যাডিশন হওয়ার মানেই কি নাম্বার অফ ইলেকট্রনস 2 বাড়া। তাহলে আমি এখানে কি করলাম, আমি কিন্তু আলাদাভাবে আর যোগ করবো না কিছু, আমি একেবারে এখানে 18 বসাতে পারি, সরি 16 বসাতে পারি, তাই তো? এই অবধি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ Yes, স্যার sir. আচ্ছা, এর পরের স্টেপ দেখো কি হচ্ছে, আমি আবার এটাকে রিভার্সিবল দিলাম, এটাকে রিভার্সিবল দিলাম। এই রিভার্সিবল যখন দেবে তখন অ্যারোটাও কিন্তু ঠিক মতো দিতে হবে। দেখো ওপরের অ্যারোটাকে আমি ফরওয়ার্ড দিয়েছি কারণ আমি ওপরে হাইড্রোজেন লিখেছি, কেউ যদি এই অ্যারোটাকে ব্যাকওয়ার্ড দিল আর এই অ্যারোটাকে ফরওয়ার্ড দিল তাহলে কিন্তু উল্টে যাবে, কারণ তুমি হাইড্রোজেন যেখানে লিখছো সেটা কিন্তু ফরওয়ার্ডে হওয়া উচিত, কারণ হাইড্রোজেনটা তো ব্যাকওয়ার্ডে দিচ্ছ না, তাই অ্যারোটা যেটা দিচ্ছ সেটাও কিন্তু মানে ভেবেচিন্তে দিতে হবে। ওই ব্যাকওয়ার্ড অ্যারোতে হাইড্রোজেন দিলে তো সেটা কিন্তু ভুল হলো। আচ্ছা এরপরে স্টেপটা কি, এরপরে স্টেপ হচ্ছে আমি কার হাইড্রোজেনেশন করছি। হাইড্রোজেনেশনটা করছি তো কোনো একটা অলিফিনের, মনে করো আমি এই একটা অলিফিন নিলাম, তাহলে অলিফিন যদি নেওয়া হয় ফার্স্ট স্টেপটা কি হবে এখানে, সেটা হবে অলিফিনেশন অথবা অলিফিনের এডিশন, মানে অলিফিন এডিশন বলতে পারো, অথবা সিম্পল কথা হচ্ছে অলিফিনেশন। তাহলে অলিফিনেশন মানে কি, অলিফিনেশন মানে হচ্ছে জাস্ট অলিফিনটা আমার এখানে অ্যাড হচ্ছে। তাহলে অলিফিনটা অ্যাড হচ্ছে আমি কিরকম ভাবে দেখাতে পারি, একদম সিম্পল, দেখো এটা দেখাতে পারি, জাস্ট অলিফিনটা অ্যাড হয়েছে, এই অবধি দেখাতে পারি। যদি কারো অসুবিধা থাকে বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা এর পরের স্টেপ তোমরা বলো দেখি কি হবে। এর পরের স্টেপটা তোমরা বলো দেখি কি হবে। স্যার ইনসারশন হবে। এর পরের Insertion. স্টেপটা ইনসারশন হবে, কারণ দেখেই আমার মনে হচ্ছে দেখো আমার সবকিছু হয়ে গেছে, তাহলে আমার বাকি আছে কি, দেখো অক্সিডেশন হয়েছে, তারপরে অলিফিনেশন হয়ে যোগ হলো, তারপরে একমাত্র স্টেপ হতে পারে ইনসারশন। তার আগে বলো এই যে কমপ্লেক্সটা আছে তার নাম্বার অফ ইলেকট্রনস কত হওয়া উচিত? বলো। 18। 18 হবে। দেখো 16 ছিল, তাহলে অলিফিনেশন যখন হলো কি হলো, দুটো ইলেকট্রন আসছে না, ওই ডবল বন্ড থেকে তো দুটো ইলেকট্রন আসবে, কারণ এখানে তো সিগমা বন্ড নয়, এটা তো ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেশন বন্ড, কারণ ওয়ান টাইপ অফ কোঅর্ডিনেশন, আমি বলছি না কোঅর্ডিনেশন, ওয়ান টাইপ অফ যদি কোঅর্ডিনেশন বন্ড হয় তাহলে এখানে কটা ইলেকট্রন আসবে, এখানে 18 ইলেকট্রন আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এরপরে কি হবে, এরপরে হবে ইনসারশন। তাহলে ইনসারশনটা করো দেখি, ইনসারশনটা করে করে আগে করো তারপর আমি করিয়ে দিচ্ছি। এখানে কি ধরনের ইনসারশন হবে বলো, 1 1 হবে না 1 2 হবে? এখানে 1 1 ইনসারশন হবে না 1 2 ইনসারশন হবে? 1 2 হবে। 1 2 হবে, কারণ এখানে কিন্তু 1 1 হবে না, কারণ এখানে CO নয়, CO যদি থাকতো, কার্বনিল যদি থাকতো তাহলে সেখানে 1 1 হতো। এখানে অলিফিন আছে, অলিফিনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 1 2 ইনসারশন হবে। এবার প্রশ্ন হলো 1 2 তো হলো, তাহলে রোডিয়ামের সাথে কোন কার্বনটা লিংক হবে?
স্যার লেফট হ্যান্ডেডটা মানে যেটাতে রোডিয়ামের সাথে আর লেফট পার্টটা নেই হ্যান্ডেড যেটা। কার্বন, হ্যাঁ ঠিক আছে, রোডিয়ামের সাথে লেফট হ্যান্ডেড কার্বনটা লিংক হবে। আর হাইড্রোজেনটা কোন কার্বনের সাথে লিংক হবে? যে কার্বনের সাথে অ্যাকচুয়ালি আর গ্রুপটা অ্যাটাচড। কেন? কারণ আমরা বলেছিলাম রোডিয়াম সেই কার্বনের সাথেই লিংক হতে চাইবে যে কার্বনের স্টেরিক রিপালশন কম আছে অথবা স্টেরিক ক্রাউডিং কম আছে। তাহলে এখানে দুটো কার্বনের মধ্যে একটা কার্বনের সাথে একটা আর গ্রুপ অ্যাটাচড আছে, তাহলে সেই জায়গাটা অথবা সেই কার্বনটা স্টেরিক্যালি ক্রাউডেড, তাহলে সেই কার্বনের সাথে রোডিয়াম অ্যাটাচ হতে চাইবে না। রোডিয়াম অ্যাটাচ হতে চাইবে সিম্পল কার্বনটার সাথে, মানে যেখানে দুটো হাইড্রোজেন আছে। তাহলে সেখানে যদি আমার অ্যাটাচ হয় তাহলে আলটিমেটলি কি নাম হবে দেখো দেখতে, এটা রোডিয়াম রইল, এটা সিএল রইল, এটা পিপিএইচডি হোল 2 রইল। তাহলে দেখো কি যেটা হবে সেটা হচ্ছে এখানে আমি একটা হাইড্রোজেন আঁকলাম, আর একটা স্ট্রাকচার কি হবে, এখানে দাও কটা কার্বন হবে, একটা দুটো কার্বন হবে, একটা কার্বন আঁকলাম, দুটো কার্বন আঁকলাম, আমি এখানে একটা আর আঁকলাম। এবার দেখো এইখানে তাহলে একটা হাইড্রোজেন এক্সট্রা অ্যাটাচ হবে, তাই তো? সবাই বুঝতে পেরেছো কিনা দেখবে, যে হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এখানে মাইগ্রেটরি ইনসারশনে যাচ্ছে সেই হাইড্রোজেনটা অ্যাড হবে সেই কার্বনটার সাথে যে কার্বনটার সাথে আর গ্রুপটা লিঙ্কড আছে। যদি বুঝতে না পারো বলবে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এইখানে বলো কটা ইলেকট্রন হবে, হ্যাঁ স্যার স্যার এখানে কটা ইলেকট্রন হবে এবং স্টেপটাকে তাহলে আমায় লিখতে হবে। তাহলে স্টেপটাকে আমি কি লিখবো বলো, এখানে স্টেপটাকে কি লিখবো? বলো স্টেপটাকে কি লিখবো? কথা আসেনি বলো। স্যার 1 to insertion। 1 to insertion লিখতে পারি, 1 to অথবা insertion লিখতে বা পারি বিটা আমরা insertion। সিম্পল ভাষায় লিখতে পারি, সেটা হচ্ছে বিটা এমআই, মানে বিটা মাইগ্রেটরি ইনসারশন। যেটা বিটা সেটাই 1 2, তাই বিটা এমআই মানে মাইগ্রেটরি ইনসারশন, এটা হলো। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রনস এখন কত আছে বলো দেখি, বা কত হওয়া উচিত? 16। একদম 18 সিম্পল, হওয়া উচিত 16 হবে। কারণ আমার কি ছিল, ইনসারশনের উল্টোটা যদি হয় তাহলে সেখানে 18 হয়, তাহলে এখানে কি হবে, এটা 16 ইলেকট্রন হবে, তাই তো? আচ্ছা লাস্ট স্টেজ, লাস্ট স্টেপ কি হবে বলো দেখি। রিডাকটিভ এলিমিনেশন। একদম ঠিক, লাস্ট স্টেপ হবে রিডাকটিভ এলিমিনেশন। রিডাকটিভ এলিমিনেশনটা কার কার হবে? কার কার হবে বলতে পারবে? হাইড্রোজেন আর ওই অ্যালকিল গ্রুপটা। একদম ঠিক, আমরা রিডাকটিভ এলিমিনেশন কার কার হবে কি বলেছিলাম, যেগুলো নেগেটিভ চার্জ লিগ্যান্ড তাদেরই হয়। তাহলে এখানে রিডাকটিভ এলিমিনেশনটা কার কার হতে পারে, আমি ব্লু কালারে দেখাচ্ছি কিন্তু তোমরা এটা এরকম ভাবে আঁকবে না, আমি জাস্ট এটা দেখাচ্ছি। এইটা হচ্ছে রিডাকটিভ এলিমিনেশনে যাবে, দেখো তোমরা এটা এরকম ভাবে ব্লু কালার দিয়ে আলাদাভাবে করবে না, নর্মাল যেটা মেকানিজম করছো সেটা করবে। তাহলে এখান থেকে আমরা দেখালাম এটা ফিরে আসবে, কিন্তু কি করে ফিরে আসছে, স্টেপটা হচ্ছে আমার রিডাকটিভ এলিমিনেশন, যেখান থেকে আমরা পাচ্ছি, এটা আমি এটা এই বড় অ্যারো দিচ্ছি, যেখান থেকে দেখো আমরা এখানে একটা সাইড অ্যারো দিলাম, যেখান থেকে আমরা পাচ্ছি কি দেখো, রিডাকটিভ এলিমিনেশন যদি হয় তাহলে দেখো তো আমরা এটা পাবো কিনা, এখানে হাইড্রোজেন আছে, এটা আর আছে, দেখো এটা পাবো। পাবো কি এটা দেখো, হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো ক্যাটালিটিক সাইকেলটাকে দেখো, এটা যেই পেয়ে যাবো রিডাকটিভ এলিমিনেশনে, আমি কিন্তু সেই মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সটাকে আবার রিজেনারেট করছিলাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম 14 ইলেকট্রনে, এবং অল ওভার রিয়াকশনটাই তাকে আমি এবার দেখাতে পারি, যেটা আমরা অর্গানিকে বারবার দেখাতাম, যে এখানে আছে এবং হাইড্রোজেন
আর ইন প্রেজেন্স অফ উইলকিনসন ক্যাটালিস্টটাকে তোমরা লিখে দেবে যে RHCl PPHT হোল 3, তাহলে এটাকে আমরা কি লিখতাম, এটাকে এরাম লিখতাম। দেখো এবারে বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমার মেন রিয়াকশন এবং তার মেকানিস্টিক পার্ট আমরা করেছি, ওই জন্য আমি আগে রিয়াকশনটা লিখিনি, আমি এখন লিখলাম। দেখো এবার মেকানিস্টিক পার্টটা দেখো বুঝতে পেরেছো কিনা। এবং সব থেকে বড় প্রশ্ন হলো যে প্রথমেই হয়তো কারোর মনে প্রশ্ন আসতে পারে যে প্রথম স্টেপটায় লিগেন্ড ডিসোসিয়েশন হলো কেন। দেখো প্রথম স্টেপটায় যদি লিগ্যান্ড ডিসোসিয়েশন না হতো তাহলে দেখো আফটার অলিফিনেশন ওই স্টেপটা হতে পারতো না, কারণ আফটার অলিফিনেশন দেখো ও 18 ইলেকট্রন ফর্ম করেছে। যদিও 14 ইলেকট্রনে প্রথমে না ফর্ম করতো তাহলেও তো 18 ইলেকট্রন অব্দি আসতে পারতো না। যদি 16 ইলেকট্রন থেকেই ক্যাটালিটিক সাইকেল শুরু করতো তাহলেও তো 20 ইলেকট্রন ফর্ম করতে চাইতো, আর 20 ইলেকট্রন কখনোই করতে পারবে না। তাই প্রথম স্টেপটা দেখো লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়েছে 14 ইলেকট্রনে, তারপরে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে যেখানে ও একটা 16 ইলেকট্রন কমপ্লেক্স ফর্ম করছে, তারপরে স্টেপ হচ্ছে 18 ইলেকট্রন ফর্ম করছে থ্রু অলিফিনেশন। এই স্টেপটাই হচ্ছে এখানে ভাইটাল হয়ে গেছে, এই জন্য ও শুরুতে 14 ইলেকট্রন ফর্ম করেছিল। তারপরে হলো বিটা মাইগ্রেটরি ইনসারশন যেখানে 16 ইলেকট্রন ফর্ম করলো, তারপরে আবার রিডাকটিভ এলিমিনেশনে আমাকে প্রোডাক্ট ফিরিয়ে দিল এবং প্রোডাক্ট দিল এবং অরিজিনাল যে ক্যাটালিটিক সাইকেলের প্রিলিমিনারি ক্যাটালিটিক এজেন্টটা সেটাকেও ও ফিরিয়ে দিয়েছে, যেটা 14 ইলেকট্রন মেটাল লিগ্যান্ড কমপ্লেক্স ছিল। দেখো ক্লিয়ার হয়েছে এই অবধি? বুঝতে পেরেছো পুরোটা? স্যার বলছি লিগ্যান্ড ডিসোসিয়েশন কি কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েসড হয়? না, এটা ইন জেনারেল ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, ও ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে দেখানোর জন্য নিজের মতো করে। এবার সব থেকে বড় এক্সাম্পল, সব থেকে বড় জিনিসটা কি যে আমরা দেখেছি ও ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, আমরা কিন্তু এই ক্যাটালিটিক সাইকেলটা নিজেরা একটা মানে কনক্লুশন ড্র করেছি। আমি একবারও বলছি না এটা হাইপোথেটিক্যাল, তা কিন্তু কখনোই নয়। এই ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু হাইপোথেটিক্যাল নয়, আমরা কিন্তু এটা পেয়েছি। পেয়েছি বলতে কি, পেয়েছি বলতে মনে করো আমরা শুধুমাত্র হাইড্রোজেন দিয়েছিলাম, শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে আমরা দেখতে তোমার আফটার অক্সিডেশন ওর ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ডিটারমাইন করতে চেয়েছি, তাহলে আমরা পেয়েছি হয়তো ওইটা, ওই জন্য কিন্তু ওরা দেখিয়েছে যে এই ধরনের ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা হাইপোথেটিক্যাল একদম নয়। এবার তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে লিগ্যান্ড ডিসোসিয়েশনটা কারো দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা, তা একদমই নয়, কারণ ওকে নিজেকে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিকে দেখাতে হচ্ছে, সেই জন্য ও একটা ফসফিনকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ ওকে 8 ইলেকট্রন অব্দি ফর্ম করতে হবে। তাই দেখো ওই কোঅর্ডিনেটিভ আনস্যাচুরেশন আমরা যেখানে লিখেছি ওইখানে লেখাও আছে যে কোনো একটা কিছু যদি ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় তো সে নিজস্ব একটা লিগ্যান্ড ছেড়ে দিয়ে সে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড পজিশনে আসতেও পারে। নিউট্রাল লিগ্যান্ড, তবে যেটা ছাড়বে সেটা কিন্তু নিউট্রাল লিগ্যান্ড, কোনো নেগেটিভ চার্জ লিগ্যান্ড সে ছাড়বে না, যেটা ছাড়বে সেটা নিউট্রাল লিগ্যান্ড। দেখো এই অবধি কারোর কোনো প্রবলেম নেই তো? তাহলে এইটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। আচ্ছা, ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট মানে বুঝতে পারছো, একসাথে দেখো এখানে দুটো হাইড্রোজেন ঢুকেছে, একই সাথে এখানে দুটো হাইড্রোজেন ঢুকেছে, মানে হাইড্রোজেনের যে অক্সিডেটিভ অ্যাডিশনটা হয়েছিল সেই হাইড্রোজেনের অক্সিডেটিভ অ্যাডিশন থেকে এখানে দেখো একসাথে দুটো হাইড্রোজেন ঢুকলো, তাই সেটাকে আমরা বলছি এখানে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। ক্লিয়ার হয়েছে? একটা হাইড্রোজেন কিভাবে ঢুকলো, থ্রু বিটা মাইগ্রেটরি ইনসারশন, আর একটা হাইড্রোজেন ঢুকলো থ্রু রিডাকটিভ এলিমিনেশন, তাহলে দুটো হাইড্রোজেনই এখানে একই স্টেপে ঢুকে গেল একসাথে, তাই এটাকে আমরা বলছি ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। এবার আমরা একটা ছোট শিখবো মনোহাইড্রাইড ক্যাটালিস্ট, যদিও তোমাদের সিলেবাসে যত সম্ভব মনোহাইড্রাইড ক্যাটালিস্ট নেই। আমরা একটাই মনোহাইড্রাইড ক্যাটালিস্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে মনে করো হাইড্রোজেন রোডিয়াম কমপ্লেক্স, একটা সিও আছে আর 3টে পিপিএসটি আছে। ইন জেনারেল যদি আমরা রিয়াকশন দেখাই, একটা ইন জেনারেল রিয়াকশন দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ক্যাটালিস্টটা, ঠিক আছে?
তাহলে আমার এটা তৈরি হবে। এবার কেন মনোহাইড্রাইট বলছি সেটা আমরা যখন মেকানিজম করব তখনই দেখো তোমরাই বুঝতে পেরে যাবে। তাও প্রথম স্টেপ আমি কি করছি, হাইড্রোজেন আছে মনে করো, রোডিয়াম, একটা কার্বনিল আছে, আর 3টে ট্রাইফিনাইল ফসফিন। তাহলে এবার প্রথম স্টেপ আমাদের নাম্বার অফ ইলেকট্রনসটাকে ক্যালকুলেট করা উচিত। নাম্বার অফ ইলেকট্রনস কি বলো দেখি? 18 ইলেকট্রন। এটা কটা হয়েছে? 18 ইলেকট্রন। হুম। হ্যাঁ, তাহলে এ কি ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে? প্রথমে সেটা বলো, এ কি ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে? স্যাচুরেটেড তো, এটা এ দেখা না স্যাচুরেটেড, দেখানোর তাহলে এ কথা। ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি কখনোই দেখাতে পারে না। তাহলে একে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হতেই হবে। আগেরটার ক্ষেত্রে কি ছিল? আগেরটার ক্ষেত্রে অপশনাল, ওকে ও নিজেই কিন্তু ক্যাটালিটিক অ্যাক্টিভিটি দেখাতেও পারতো, কিন্তু ও লিগ্যান্ড ডিসোসিয়েশন করেছিল অ্যাজ পার মেকানিস্টিক সাইকেল অথবা অ্যাজ পার ক্যাটালিটিক সাইকেল ওর দরকার বলে। কিন্তু এখানে এ তো দেখাতেই পারবে না, একে ফার্স্ট স্টেপ তো আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন করতেই হবে। তাহলে ফার্স্ট স্টেপটা আমরা লিখছি লিগ্যান্ড ডিসোসিয়েশন। তাহলে লিগ্যান্ড ডিসোসিয়েশন যদি হয় কোন লিগ্যান্ডটা বেরোবে? কোন লিগ্যান্ড বেরোবে বলো? PPH3টা। PPH3 বেরোবে, একটা নিউট্রাল লিগ্যান্ড বেরোবে। তাহলে RH, রোডিয়াম, কার্বনিল আর PPH3 কটা থাকবে? PPH3 থাকবে আমার দুটো। তাহলে এবার বলো কটা ইলেকট্রন হলো এখানে? 16। তাহলে এখানে হলো আমার 16 ইলেকট্রন, এখানে হয়েছে আমার 16 ইলেকট্রন। আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট স্টেপ কি হচ্ছে দেখো। নেক্সট স্টেপ আমরা বলছি এখানে অলিফিনেশন। তাহলে এটাকে আমরা বলছি অলিফিনেশন। তাহলে অলিফিনেশন হলে দেখো কি নাম হবে? RH কার্বনিল, ভুল হয়ে গেল, এটা একটু দাঁড়া, কার্বনিলটাকে অন্যদিকে আঁকতে হবে। PPH3 হোল 2 কার্বনিল, রোডিয়াম, ওপরে মনে করো হাইড্রোজেন, এখানে আমি এরকম আঁকলাম। দেখো এই অবধি হয়েছে। এটা কটা ইলেকট্রন? স্যার 18 হয়ে গেল আবার। তাহলে আবার 18 হয়ে গেল, আবার 18 ইলেকট্রন হয়ে গেছে। আচ্ছা, পরের স্টেপটা বলো তো কি হতে পারে? প্রথম বলো এই যে অলিফিনটা তো আছে, আগে প্রথম একটা বলো যে আগে এই যে অলিফিনটা আছে একে তো আমি হাইড্রোজেনেশন করব, তাহলে কটা হাইড্রোজেন দরকার? দুটো হাইড্রোজেন দরকার তো আমার। আমার দুটো দরকার তো হ্যাঁ স্যার, দুটো হাইড্রোজেন। হাইড্রোজেন দরকার। হ্যাঁ, তাহলে এখন কটা হাইড্রোজেন আছে? এখন একটা হাইড্রোজেন আছে, তাহলে আমার আরো হাইড্রোজেন হ্যাঁ। দরকার। তার মানে আমার হাইড্রোজেন তো এখানে ঢোকাতেই হবে। তাহলে এর পরের স্টেপটা তাহলে কি হবে? আমার আরো হাইড্রোজেন কিন্তু লাগবে বাইরে থেকে, তাহলে এর পরের স্টেপটা কি হওয়া উচিত? স্যার হওয়া তো উচিত অক্সিডেটিভ এডিশন, কিন্তু এখানে তো 18 ইলেকট্রন অলরেডি হয়ে গেছে। একদম ঠিক, অক্সিডেটিভ অ্যাডিশন এখানে কিন্তু হওয়া উচিত, কারণ আমার হাইড্রোজেন তো লাগবে। কিন্তু আমার অক্সিডেটিভ অ্যাডিশন এখানে হতেও পারবে না, কারণ ও তো 20 ইলেকট্রন ফর্ম করবে না। তাহলে এই স্টেপটা কি হওয়া উচিত? স্যার এখানেও কি একটা লিগ্যান্ড এলিমিনেশন হবে? একদমই নয়। লিগ্যান্ড এলিমিনেশন যখন কোনো চান্স নেই তখন হবে। যদি কোনো স্টেপে কোনো চান্স থাকে তাহলে কিন্তু সেখানে লিগ্যান্ড ডিসোসিয়েশন কখনোই হবে না। এলিমিনেশন কিন্তু এখানে নয়, তো টার্মটা কিন্তু লিগ্যান্ড স্যার ডিসোসিয়েশন। বলো। স্যার এখানে তো ইনসারশন হয়ে যেতে পারে। এখানে বিটা মাইগ্রেটরি ইনসারশন হবে, সিম্পল, কারণ এখানে চান্স আছে মাইগ্রেটরি ইনসারশন হবার। তাহলে এখানে হচ্ছে বিটা মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে। যেই বিটা মাইগ্রেটরি ইনসারশন হবে দেখো কিরকম দেখতে হচ্ছে। PPH3 হোল 2 হলো, সিও রইলো, এখানে রোডিয়াম ছিল। দেখো কোন কার্বনটার সাথে লাগবে? যেই কার্বনটা স্টেরিক্যালি তুলনামূলকভাবে ফ্রি। তাহলে দেখো কিরকম দেখতে হবে, আমি একটু ছোট করে আঁকছি এখানে। হ্যাঁ, দেখো এরম দেখতে হবে, আর এর সাথে অ্যাকচুয়ালি হাইড্রোজেনটা আসবে, তাই তো? দেখো বুঝতে পেরেছো কি সবাই?
এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো। তাহলে এটা কটা ইলেকট্রন এলো সেটা বলো, কতগুলো হবে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস? তো 16 আসছে তো। এখানে 16 হবে, সিম্পল একদম। এখানে কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি কিন্তু সিম্পলি বলতে পারো মাইগ্রেটরি ইনসারশন যেহেতু হয়েছে 2 ইলেকট্রনস কমে গেল। আচ্ছা, এবারে এই প্রীতম বলো দেখি এইবার কি স্টেপ হবে, এবারে স্টেপটা কি হবে? সবাই ইন্টারঅ্যাক্ট করো, এক দুজন ইন্টারঅ্যাক্ট করে কোনো লাভ নেই। স্যার এবারে স্যার অক্সিডেটিভ এডিশন হবে। এইবারে অক্সিডেটিভ এডিশন হবে, কারণ আমার তো হাইড্রোজেন এক্সট্রা দরকার, কিন্তু আমার কাছে এইবারে চান্স এসছে হাইড্রোজেন এক্সট্রা যোগ করার, কারণ আগে চান্স ছিল না, কারণ তখন 8 ইলেকট্রন অলরেডি হয়ে গেছিল। তাহলে এবার কি হলো, এবার আমি হাইড্রোজেন পুট করতে পারবো যেটা আমার অক্সিডেটিভ এডিশনে যাচ্ছে। তাহলে এবার যদি অক্সিডেটিভ এডিশনে যায় তাহলে আমার কি তৈরি হবে, PPHT হোল 2 CO রোডিয়াম, এখানে আমার দুটো হাইড্রোজেন এলো, আর এটাকে আমি কি লিখছি, একটা আর আছে, এখানে হাইড্রোজেন আছে। দেখো ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো হ্যাঁ এর স্যার। এরপরে স্টেপ কি হবে? হ্যাঁ, Reductive নাম্বার অফ elimination ইলেকট্রনসটা বলো, নাম্বার অফ ইলেকট্রনস। 18 ইলেকট্রন স্যার। একদম ঠিক, 8 ইলেকট্রন হলো, 8 কারণ আমার অক্সিডেটিভ এডিশন হয়েছে। তাহলে এরপরে কি হবে বলো? রিডাকটিভ এলিমিনেশন। এখানে রিডাকটিভ এলিমিনেশন হবে Elimination? এরপরে স্টেপটা। তাহলে রিডাকটিভ এলিমিনেশন কোন কোন গ্রুপের হবে? হাইড্রোজেন গুলো আর নিচের ওই হাইড্রোজেন গুলো নয়, কিন্তু একটা হাইড্রোজেনের, দুটো হাইড্রোজেনের তো দরকার নেই, আমার একটা হাইড্রোজেন দরকার। তাহলে আমার কি হলো দেখো, আমার ওই এখানে আর আর এইচ এলো, আর হাইড্রোজেন। এইচ, আর একটা হাইড্রোজেন এলো। তাহলে আর একটা হাইড্রোজেন পড়ে থাকবে ওর সাথে, আর একটা হাইড্রোজেন যদি পড়ে থাকে সেটাই দেখো অ্যাকচুয়ালি ক্যাটালিটিক্যাল আবার অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ঠিক করে যদি দেখো, দেখো আবার এইখানে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটা ফিরে আসবে, তাই হবে না? দেখো এইচ আর এইচ CO PPHD হোল 2, এটা আবার ফিরে পাবো। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো দুটো মেকানিজমই কিন্তু সোজা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, কারণ ইন্টারঅ্যাক্ট যেহেতু করছো আমরা মনে হয় বুঝতে পেরেছো। কিন্তু এই জিনিসটা এখন যে সোজা মনে হচ্ছে না, এটা কিন্তু প্র্যাকটিস না করলে তখন সোজা মনে হবে না, কারণ কার পরে কি স্টেপ আছে এটা আমি যখন তোমার সাথে ইন্টারঅ্যাকশনে পড়ালাম, যতটা বেশি তোমাদের মনে হচ্ছে না এটার পরে তো এটাই হবে, এটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু এতটা সোজা তখন লাগবে না, তখন কিন্তু গুলিয়ে যাবে। এই দুটো স্টেপের মধ্যে দেখবে একটা বেসিক ডিফারেন্স আছে, একটা হচ্ছে ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট আর একটা হচ্ছে মনোহাইড্রাইড ক্যাটালিস্ট। এবার আগে বলি ডাইহাইড্রাইড আর মনোহাইড্রাইড কেন। দেখো মনোহাইড্রাইড এই কারণে আমরা বলছি, এখানে দেখো একটা হাইড্রোজেন আসছে, সেটা হচ্ছে মেটাল লিগ্যান্ড যে কমপ্লেক্সটা ছিল, মানে যে ক্যাটালিস্ট, তার হাইড্রোজেনটা ওখানে এসছে। কারণ প্রথম যে হাইড্রোজেনটা ঢুকেছে, দেখো অলিফিনের মধ্যে প্রথম যে হাইড্রোজেনটা ঢুকলো সেটা হচ্ছে ক্যাটালিস্টের হাইড্রোজেনটা, আর সেকেন্ড যে হাইড্রোজেনটা ঢুকলো সেটা হচ্ছে অক্সিডেটিভ এডিশনের হাইড্রোজেন। তাহলে অক্সিডেটিভ এডিশনের যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে একটাই ঢুকেছে, তার মধ্যে থেকে দুটো হাইড্রোজেন ঢোকেনি। কিন্তু ডাইহাইড্রাইড ক্যাটালিস্টে দেখো অ্যাকচুয়ালি মেটাল লিগ্যান্ড মানে ক্যাটালিস্টের মধ্যে কোনো হাইড্রোজেন কিন্তু ছিলই না, যে দুটো হাইড্রোজেন ঢুকেছে সেই দুটোই কিন্তু অক্সিডেটিভ এডিশনের হাইড্রোজেন। এই জন্যই দেখো অক্সিডেটিভ এডিশনের দুটো হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেনই প্রোডাক্টে আছে, তাই এটাকে আমরা বলছি ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট। আর এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এটা হয়েছে সেটা হচ্ছে মনোহাইড্রাইড, মানে অক্সিডেটিভ এডিশন থেকে যে দুটো হাইড্রোজেন ঢুকছে তার মধ্যে থেকে কিন্তু একটা হাইড্রোজেন অ্যাকচুয়ালি প্রোডাক্টে আছে, দুটো হাইড্রোজেন নেই। একটা হাইড্রোজেন কোথা থেকে আসছে? একটা হাইড্রোজেন আসছে আমার মেটাল লিগ্যান্ড কমপ্লেক্স থেকে অথবা ক্যাটালিস্ট থেকে, তাই এটাকে আমরা বলবো মনোহাইড্রাইড ক্যাটালিস্ট। এবার দুটো স্টেপের মধ্যে অথবা দুটো ক্যাটালিস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা দেখো, লিগ্যান্ড ডিসোসিয়েশন তো দুটোতেই হচ্ছে, তাহলে লিগ্যান্ড ডিসোসিয়েশনটাকে নিয়ে আমি ভাবছি না, কিন্তু তারপরে স্টেপগুলোর মধ্যে দেখো
ডাইহাইড্রাইড ক্যাটালিস্টের ফার্স্ট স্টেপ হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন, আর এখানের মনোহাইড্রাইড ক্যাটালিস্টের ফার্স্ট স্টেপ হচ্ছে অলিফিনেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে বিটা মাইগ্রেটরি ইনসারশন, আর এর ক্ষেত্রে সেকেন্ড স্টেপ হচ্ছে অলিফিনেশন। এইটা পার্থক্যটা কেন? কারণ দেখো, প্রথম জিনিস, ডাইহাইড্রাইড ক্যাটালিস্টের কিন্তু হাইড্রোজেন প্রথম থেকে ছিলই না, তাই না? তাহলে হাইড্রোজেন যদি প্রথম থেকে না থাকে তাহলে ওকে তো ফার্স্ট হাইড্রোজেনটাকে নিতেই হবে। ওই জন্য দেখো ফার্স্ট স্টেপ আমার হাইড্রোজেন মানে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে থ্রু হাইড্রোজেন। কিন্তু মনোহাইড্রাইড ক্যাটালিস্টে দেখো প্রথমে তো আমার হাইড্রোজেনটা অলরেডি আছে, তাহলে একটা হাইড্রোজেন তো অলরেডি ওখানে আছে, তাহলে আবার এক্সেস হাইড্রোজেন তখন কিন্তু ওর নেওয়ার দরকার নেই, অথবা ও নিতে চাইবে না। কেন বলো তো? কারণ যদি প্রথম স্টেপেই অক্সিডেটিভ অ্যাডিশনে যায় তাহলে কিন্তু ও 16 to 18 ইলেকট্রন ফর্ম করে দেবে, ফার্দার আর অলিফিন অ্যাডিশন করতেই পারবে না। তাহলে ফার্স্ট স্টেপ ওই জন্য ও কি করলো, অলিফিন অ্যাডিশন করলো। যেখানে ডাইহাইড্রাইড ক্যাটালিস্টের ফার্স্ট স্টেপে ছিল অক্সিডেটিভ অ্যাডিশন, কারণ ওর ছিল 14 ইলেকট্রন, ওর ইলেকট্রন অনেক কম আছে, অক্সিডেটিভ অ্যাডিশনও করতে পারে, তারপরেও অলিফিনেশন করলো, তখন 18 এলো। কিন্তু এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে তো 16 আছে, তাই প্রথম স্টেপ যেহেতু এর ক্ষেত্রে হাইড্রোজেন আছে এবং 16 ইলেকট্রন অলরেডি অ্যাচিভ করে ফেলেছে, তাই ফার্স্ট স্টেপও কি করলো, অলিফিনেশন করলো। অলিফিনেশন করলে হলো 18 ইলেকট্রন। এরপরে ওর আবার হাইড্রোজেন দরকার ছিল, কিন্তু হাইড্রোজেন এখন নিলে হবে না, কারণ অলরেডি 18 ইলেকট্রন ফর্ম করেছে। তাই কি করলো, বিটা মাইগ্রেটরি ইনসারশনটা করিয়ে নিল। করিয়ে নেওয়ার পরেও যেহেতু 16 ইলেকট্রন হলো, তখন আবার অক্সিডেটিভ অ্যাডিশন করলো। এই দুটো স্টেপের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? স্যার তার মানে কি মনোহাইড্রাইড ক্যাটালিস্ট ডাইহাইড্রাইড ক্যাটালিস্টের থেকে মানে মোর স্যাচুরেটেড হবে? না, এটার কোনো মানে নেই, মানে এটার কোনো এরকম ভাবে কনক্লুশন টেনো না যে মনোহাইড্রাইড ক্যাটালিস্ট মানে মোর স্যাচুরেটেড বা ওই লেস স্যাচুরেটেড, এগুলো কিন্তু ক্যাটালিস্টের ক্ষেত্রে কোনো মানে নোমেনক্লেচার নয়। আইদার আনস্যাচুরেটেড অর স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড হলে সে ক্যাটালিটিক বিহেভিয়ার দেখাতে পারে, সোজা কথা। এবার ক্যাটালিটিক বিহেভিয়ারটা কিরকম দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করছে স্টেপগুলো। ওর 16 ইলেকট্রন আছে, ও বাড়াতে পারছে না, তাই মনোহাইড্রাইড ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করছে। তাছাড়া কি, মনোহাইড্রাইড ক্যাটালিস্ট এই কারণেই আমরা বলছি কারণ একটা হাইড্রোজেন থ্রু ক্যাটালিস্ট, একটা হাইড্রোজেন অক্সিডেটিভ অ্যাডিশন থেকে আসছে, তাই। তার মানে এটা নয় যে মোর স্যাচুরেটেড বা লেস স্যাচুরেটেড। স্যাচুরেটেডের সাথে মোর বা লেস এরকম কিচ্ছু হয় না। স্যাচুরেটেড মানে স্যাচুরেটেডই, আর আনস্যাচুরেটেড মানে সেটা আনস্যাচুরেটেডই। এই ক্ষেত্রে একটা হাইড্রোজেন অলরেডি ক্যাটালিস্টে আছে বলে ও মনোহাইড্রাইড ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করতে পারছে। ওর ক্ষেত্রে কোনো হাইড্রোজেন তো ক্যাটালিস্টে নেই, তাই ও ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট হিসেবেই বিহেভ করছে। স্যার অলিফিনেশনের স্টেপটাতে মেটালের সাথে যে অলিফিনের বন্ডটা হচ্ছে ওটা কি ধরনের বন্ড হচ্ছে? ওটা ফার্স্ট স্টেপ হচ্ছে অলিফিনেশন, যেটাকে আমরা এই ধরনের একটা বন্ড বলে থাকি, তোমরা নিজেরাও দেখেছো। এইরকম একটা বন্ড তোমরা এতে করেছিলে, মনে আছে যে এইরকম যখন আমরা লিগ্যান্ডে হয় মেটালের সাথে লিগ্যান্ডের বন্ড, তখন আমরা এইরকম একটা বন্ড লিখি, এইরকম একটা বন্ড দেখাই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হেপ্টাসিটির ওখানে বলেছিল। হ্যাঁ, সে এই ধরনের বন্ডই একটা ফর্ম করে। এটা তুমি কোঅর্ডিনেট বন্ডই বলতে পারো, সিম্পল কোঅর্ডিনেশন। হ্যাঁ স্যার, ওটা আছে বলেছিলেন টাইপ অফ কোঅর্ডিনেশন। হ্যাঁ, এটা সিম্পল কোঅর্ডিনেশন টাইপ বন্ড, কোনো সিগমা বা কিছু নয়, কারণ পাই ইলেকট্রনটা ডোনেট করছে ওকে। পাই ইলেকট্রন মেটালে ডোনেট করে, আবার মেটাল পাই ইলেকট্রন ব্যাক ডোনেট করে অলিফিনে। কারণ এই জায়গাটা আমরা পড়বো, কারণ তোমাদের মেটাল কার্বনিল কমপ্লেক্স আর মেটাল অলিফিন কমপ্লেক্স আছে, কিন্তু আমি ক্যাটালিস্টের পাটা যেহেতু অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাক্টিভ এলিমিনেশন হয়েছে, তাই ক্যাটালিস্টগুলো আমি আগে পড়িয়ে নিচ্ছি। কিন্তু আমাদের আছে মেটাল কার্বনিল কমপ্লেক্স, মেটাল অলিফিন কমপ্লেক্স আছে, তখন পড়বো ওটা ভালো করে আরো। বলো, আর কারো যদি বুঝতে অসুবিধা থেকে বলো। এটা যদি সিম্পল কমপ্লেক্সটা বলতে চাও তাহলে এমনি কোঅর্ডিনেশন কমপ্লেক্স সিম্পল। বলো আর কিছু যদি কারো কিছু অসুবিধা থাকে। স্যার আগে যেটা আমরা ডাইহাইড্রাইড ক্যাটালিস্ট করলাম, হ্যাঁ, সেটাতে প্রতিটা স্টেপ রিভার্সিবল ছিল, এটাতে কেন রিভার্সিবল নয়? এটাতেও রিভার্সিবল, আমরা রিভার্সিবল নয় তা একবারও বলিনি, কিন্তু এখানে ক্যাটালিটিক সাইকেলটা ওরকম ভাবে দেখাইনি, তাই সবই রিভার্সিবল। এখানে রিভার্সিবল নয় তা নয়, এখানেও রিভার্সিবল। তুমি এই আগের যে ক্যাটালিটিক সাইকেলটা আমরা করছি, এখানে যে রিভার্সিবল সাইনটা দিতেই হবে তার কোনো মানে নেই। তুমি ফরওয়ার্ড ডিরেকশন সাইন দিলেও হবে, কারণ সব বইতে তুমি রিভার্সিবল সাইন কিন্তু পাবে না।
যেগুলো মনে করো, আমি বলে দিচ্ছি, মনে করো ফর এক্সাম্পল আমার মনে হয় আরপি সরকারে তুমি রিভার্সিবল সাইন পাবে। কেন? কারণ আরপি সরকার বা এই ধরনের যে অথারগুলো হয় তারা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে, অথবা মনে করো মানে নর্মাল মানে আমাদের ইউনিভার্সিটিগুলোকে ফলো করে এরকম। কিন্তু যদি তুমি একটা হাই স্ট্যান্ডার্ড বুককে নাও, মানে ফর এক্সাম্পল ধরো যেটা আমার মনে হয় যে হুইকিটার, অথবা মনে করো ওই ক্র্যাপট্রির বুক ফুক, মানে যেগুলো অনেক অনেক স্ট্যান্ডার্ড বুক, ইন্টারন্যাশনাল বুক, এরা যত সম্ভব ক্যাটালিটিক সাইকেলে রিভার্সিবল সাইন দেবেও না। এটা নর্মাল ক্যাটালিটিক সাইকেল দেখিয়ে ছেড়ে দেবে। তাই তুমি এখানে যে রিভার্সিবল সাইন দিতেই হবে তার কোনো মানে নেই, তুমি নর্মাল ডিরেকশন দিলেও হবে এখানে। আর সব রিয়াকশনই রিভার্সিবল, ও মানে কোনো ব্যাপারই নয় যে তুমি যদি রিভার্সিবল সাইন দাও ওটা কোনো প্রবলেমই নয়, কারণ প্রত্যেকটা রিয়াকশনই রিভার্সিবল হয়। আর এখানেও হয়, মনোহাইড্রাইড ক্যাটালিস্টেও রিভার্সিবল হবে, কিন্তু আমরা এমনি দেখিয়েছি কারণ এখানে কোনো ওই রকম ভাবে তো গোল সাইকেল দেখায়নি, তাই তুমি রিভার্সিবল দেখাতে পারলেও পারো, নর্মাল ফরওয়ার্ড ডিরেকশন দেখালেও পারো, কোনো অসুবিধা নেই। বাপ্পা ক্লাস করছো না করছো না? বাপ্পা ক্লাস করছো? না স্যার, নেই স্যার। সে তো জয়েন করেছিল তো বাপ্পা। স্যার কিছুক্ষণ আগে লেফট করে গেছে। কি যে হয় কি জানে, না মানে কোনো ক্লাস করছে কি করে কি জানে। আচ্ছা, এরপর একটা হেডিং করবে উইলকিনসন্স ক্যাটালিস্ট বলে। একটা উইলকিনসন্স ক্যাটালিস্ট বলে একটু হেডিং করো। তার আন্ডারে একটু লিখে রাখো, দো দ্য রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অ্যালকিন, দো দ্য রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অ্যালকিন is thermodynamically favorable, is thermodynamically favorable, but it is very slow at room temperature, but it is very slow at room temperature. ফুল স্টপ দিয়ে লিখবে, টু ফেভার দ্য হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, to favor the hydrogenation of alkene, comma, Wilkinson's catalyst is used, Wilkinson's catalyst is used, full stop. The square planar 16 electron D8 complex, the square planar 16 electron D8 complex RHCl PPH3 whole 3, RHCl PPH3 whole 3, which is used as a homogeneous catalyst, which is used as a homogeneous catalyst for hydrogenation, for hydrogenation, is known as Wilkinson's catalyst, is known as Wilkinson's catalyst, full stop. It is prepared, প্যারা করে লিখবে, একটা প্যারা করে লেখো, it is prepared by refluxing, it is prepared by refluxing RHCl3 with an alcoholic solution, RHCl3
with an alcoholic solution of PPH3 in excess of PPH3 in excess of PPH3 in excess বলে রিঅ্যাকশনটা লিখবে, যেটা আমি লিখে দিচ্ছি। লাস্ট লাইনটা স্যার একবার বলুন। It is prepared by refluxing RHCl3 মানে rhodium chloride with an alcoholic solution of PPH3 in excess with an alcoholic solution of PPH3 in excess বলে এই রিঅ্যাকশনটা লিখে নেবে, যেটা আমি লিখলাম। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলো বলো বলো, কিছু প্রবলেম আছে? না স্যার, বলছি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে তিনটে আলাদা আলাদা পয়েন্ট করবে, মানে উইলকিনসন্স ক্যাটালিস্ট বলেই আছে, এর আন্ডারে তিনটে পয়েন্ট করবে, মানে ছোট ছোট প্রশ্ন আসে তো সেই রকম। 1 নম্বর পয়েন্ট করে রেখো, as aryl phosphine complexes are more sterically hindered as aryl phosphine complexes, aryl phosphine মানে কি বলতো, ফসফিনের সাথে অ্যারাইল গ্রুপ আছে, যেরকম ট্রাইফিনাইল ফসফিন, ওখানে অ্যালকিলও থাকতে পারতো। একটা প্রশ্ন আসে যে অ্যালকিলের বদলে আমরা কেন অ্যারাইল ফসফিন ইউজ করি, আগে লিখে নাও তো, আমি বলছি। as aryl phosphine complexes are more sterically hindered than alkyl phosphine analog and hence more susceptible to dissociation and are more reactive full stop and are more reactive full stop. For complex with less sterically hindered phosphine, ব্র্যাকেটের মধ্যে লিখবে এক্সাম্পল ET3P মানে ট্রাই ইথাইল ফসফিন, ব্র্যাকেটের মধ্যে লিখবে এক্সাম্পল ET3P মানে ট্রাই ইথাইল ফসফিন, ব্র্যাকেট less sterically hindered phosphine, ব্র্যাকেটের মধ্যে লিখবে এক্সাম্পল ET3P মানে ট্রাইইথাইল ফসফিন, ব্র্যাকেট ক্লোজ, কমা, the catalytic effect disappear apparently ET3P এর পর একবার বলুন কোনটা বলো? আচ্ছা, ET3P তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট ক্লোজ, তারপরে কমা দাও, কমা দিয়ে লেখো the catalytic effect disappears
the catalytic effect disappears, তারপরে একটা ড্যাশ দাও, ড্যাশ দিয়ে লেখো apparently steric repulsion forcing dissociation is necessary. apparently steric repulsion forcing dissociation is necessary. Forcing dissociation is necessary বলে এই রিঅ্যাকশনটা লিখে নাও। ET3P যদি আমি ট্রাই ইথাইল ফসফিন দিতাম তাহলে ফার্স্ট স্টেপের যে লিগ্যান্ড ডিসোসিয়েশন সেটা কোনো মতে হতো না, মানে ET3P হোল টু RHCl প্লাস PET3 এটা কোনো মতেই হতো না। কেন হতো না? কারণ দেখো ট্রাই ফিনাইল ফসফিন আমরা কি বলেছিলাম, স্টেরিক্যালি মোর ক্রাউডেড। তাহলে স্টেরিক্যালি মোর যদি ক্রাউডেড হয় তাহলে সেখানে হালকা হলেও স্টেরিক রিপালশন বা স্টেরিক ক্রাউডিং আছে, তাই লিগ্যান্ড ডিসোসিয়েশনটা করার জন্য তুলনামূলক ও বেশি পরিমাণে চাইবে রাদার দ্যান ট্রাই ইথাইল ফসফিন। কারণ ট্রাই ইথাইল ফসফিন স্টেরিক্যালি হিন্ডার্ড বা স্টেরিক্যালি ক্রাউডেড নয়, ও তুলনামূলকভাবে অনেক ছোট গ্রুপ, তাই ফার্স্ট স্টেপের যে লিগ্যান্ড ডিসোসিয়েশনটা এটা অতটা ভালো হবে না, তাই এখানে ক্যাটালিটিক সাইকেলটা ভালো হবে না বা হতে চাইবে না। whereas in case of ট্রাইফিনাইল ফসফিন কি হবে, যেহেতু ফার্স্ট স্টেপের যে লিগ্যান্ড ডিসোসিয়েশনটা ওটা খুব ভালো হবে, তাই ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি ওখানে অনেক ভালো হচ্ছে। এটা একটা প্রশ্ন পড়ে তোমাদের যে আমরা ট্রাইফিনাইল ফসফিনের বদলে যদি ট্রাই ইথাইল ফসফিন বা ট্রাই মিথাইল ফসফিন যদি আমরা ইউজ করতাম তাহলে কি প্রবলেম হবে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার এখানে তুলনামূলকভাবে স্টেরিক ক্রাউডিং হবে না। স্টেরিক ক্রাউডিং যদি না হয় তাহলে ফার্স্ট স্টেপে যে লিগ্যান্ড ডিসোসিয়েশনটা সেটা হবে না। যদি লিগ্যান্ড ডিসোসিয়েশনটা না হয় তাহলে আলটিমেটলি কি হলো, ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে গেল, অথবা ক্যাটালিটিক্যাল যে এফেক্টটা হলো সেটাই নষ্ট হয়ে গেল। বুঝতে পেরেছো এই অবধি? ইয়েস স্যার। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট করো। 2 নম্বর পয়েন্ট করে রেখো উইথ করসপন্ডিং ইরিডিয়াম কমপ্লেক্স, with corresponding iridium complex in which the metal phosphine bond is stronger, in which the metal phosphine bond is stronger, কমা দিয়ে লেখো নো ডিসোসিয়েশন টেক্স প্লেস, কমা দিয়ে লিখবে নো ডিসোসিয়েশন টেক্স প্লেস and no catalysis is observed, and no catalysis is observed, and no catalysis is observed. ক্লিয়ার হয়েছে? যত আমি যদি রোডিয়ামের জায়গায় আমি যদি ইরিডিয়াম দিই তাহলে ইরিডিয়াম আর ফসফিনের মধ্যে যে বন্ডটা থাকে সেই বন্ডটা তুলনামূলকভাবে রোডিয়াম ফসফিনের মধ্যে বন্ডটা থেকে তুলনামূলক অনেক বেশি স্ট্রং। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও একই প্রবলেম হবে, আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন হতে চাইবে না। লিগ্যান্ড ডিসোসিয়েশন যদি না হয় তাহলে আমার ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে চাইবে না। হয়েছে? লেখা হয়েছে অবধি? হ্যাঁ স্যার। আর লাস্ট পয়েন্ট করো, 3 নম্বর পয়েন্ট করে লেখো ইথিলিন ইজ কমনলি chosen, ethylene is commonly chosen to illustrate homogeneous hydrogenation, to illustrate homogeneous hydrogenation with Wilkinson's catalyst, with Wilkinson's catalyst, but the process is actually very slow,
but the process is actually very slow with this alkene. But the process is actually very slow with this alkene. Full stop. The explanation lies with the formation. The explanation lies with the formation of a stable. With the formation of a stable. With the formation of a stable rhodium ethylene complex. Rhodium ethylene complex, comma, which does not readily undergo reaction with hydrogen. Which does not readily undergo reaction with hydrogen. Which does not readily undergo reaction with hydrogen. Full stop. Ethylene competes effectively with the solvent. Ethylene competes effectively with the solvent for the vacant coordination site created. স্যার ওই ইথিলিন থেকে বলুন। Ethylene competes মানে COMPETES, competes, competition থেকে competes effectively with the solvent. Effectively with the solvent for the vacant coordination site. For the vacant coordination site created. For the vacant coordination site created when triphenyl phosphine dissociates. When triphenyl phosphine dissociates from Wilkinson's catalyst. From Wilkinson's catalyst, and thus serves as an inhibitor. And thus serves as an inhibitor to hydrogenation. To hydrogenation. To hydrogenation. To hydrogenation. আচ্ছা, এটা হয়তো বুঝতে পারোনি। দেখো এইখানে দেখো, যখন আমরা ডাইহাইড্রোজেনেশন দেখিয়েছি অথবা ডাইহাইড্রেট ক্যাটালিস্ট উইথ উইলকিনসন মেকানিজম দেখিয়েছিলাম, সেখানে দেখো ফার্স্ট স্টেপটা আমরা অক্সিডেটিভ অ্যাডিশন দেখিয়েছি। কিন্তু এখানে যখন মনে করো আমরা রিয়াকশন করছি, এখানে তো রিয়াকশনটা এরকম করছি না আমরা যে প্রথমে আমরা আগে হাইড্রোজেন দিলাম তারপর অলিফিন দিলাম, তা তো নয়। অ্যাকচুয়ালি রিয়াকশন মিডিয়ামে তো সবই একসাথে আছে। সেখানে রোডিয়ামের কমপ্লেক্স আছে, সেখানে হাইড্রোজেন আছে, সেখানে আমার উইলকিনসন ক্যাটালিস্ট আছে, সবই আমার একসাথে আছে। আমি তো একের পর একটা দিচ্ছি না। তাহলে সেখানে দেখো একটা চান্স থেকে যায়, সেখানে হচ্ছে যখন আমাদের এই রোডিয়ামের যে কমপ্লেক্সটা আছে, এই রোডিয়ামের কমপ্লেক্সটায় প্রথম মানে ট্রাইফিনাইল ফসফিনটা ছাড়ার আগেই, মানে প্রথম লিগ্যান্ড ডিসোসিয়েশন মনে করো হচ্ছে না, প্রথম স্টেপেই যদি ও অলিফিনেশনটা করে নেয় ফার্স্ট স্টেপেই, তাহলে কিন্তু ওটা আটকে যাবে। আর প্রথম স্টেপেই কিন্তু অলিফিনেশনটা ও করতে পারে। কেন করতে পারে? কারণ অলিফিন এখানে কি আছে, সিগমা ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার টাইপ অফ লিগ্যান্ড, যেখানে মিটার লিগ্যান্ড বন্ডটা অনেক বেশি স্ট্রং। তাই সেক্ষেত্রে রোডিয়ামের কি আছে, নাম্বার অফ ডি ইলেকট্রনস অনেক বেশি। তাই রোডিয়ামের সঙ্গে অ্যাকচুয়ালি এই অলিফিনের যে ইন্টারাকশন সেটা অনেক স্ট্রং ইন্টারাকশন। তাই বাই চান্স যদি ফার্স্ট স্টেপে এই অলিফিনেশনটা হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাক্টিভিটিটা ওখানেই শেষ হয়ে যাবে। আর এইটাই অ্যাকচুয়ালি কি হবে, এটাই অ্যাকচুয়ালি বলছি যে ইনহিবিটার টু হাইড্রোজেনেশন, মানে হাইড্রোজেনেশন যে করতে দিতে চাইবে না। তাই সামান্য হলেও এই জিনিসটা হতে পারে। সেই জন্য আমরা এই রিয়াকশনটা লিখে রাখো যে এই রিয়াকশনটা কিছুটা হলেও হতে পারে, যে PPH3 RHCl প্লাস, এটা কিন্তু ইথিলিন থাকলেই হয়, নর্মাল কিন্তু হয় না জেনারেলি, কারণ আর গ্রুপ থাকলে জেনারেলি ও নিতে চায় না প্রথমে, কিন্তু ইথিলিন থাকলে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, কারণ ইথিলিনের সাথে বন্ডিংটা খুব ভালো হয়।
স্যার বলছি ওই ভ্যাকেন্ট কোঅর্ডিনেশন সাইট ক্রিয়েটেড ওর পর থেকে একটু বলবেন, ওই নেটের জন্য স্যার হয়ে গেছিল, হ্যাঁ ঠিক আছে, ওটা শুনতে পাইনি। বলছি vacant coordination site created. For the vacant coordination site created when triphenyl phosphine dissociates from Wilkinson's catalyst and thus serves as an inhibitor to hydrogenation ঠিক আছে স্যার যদি ইথিলিন না নিয়ে অন্য কিছু ইউজ করতাম হ্যাঁ তাহলে কি হতো? তিনটা ডাইনাইল কোথায় বললো? এর তো ইথিলিন হবে হওয়ার কথা। ওটা 4 আছে। কি বুঝতে পারলাম না, ও আচ্ছা, কি বুঝতে পারলাম না কি বললে? না না স্যার, আমি ওটাকে C2H5 ভাবছিলাম, ওই কারণেই জিজ্ঞেস না করছিলাম। না C2H4 ওটা। আমি ওটাকে 5 ভেবেছিলাম, ওই কারণেই জিজ্ঞেস করছিলাম যে সিপি রিং কোথা থেকে। না আর সৌম্য কি বলছিলে বলো? স্যার ওখানে ওই ইথিলিনটা না নিয়ে যদি অন্য কিছু ইউজ করতাম তাহলে কি হতো? তাহলে এটা আসবে না, কারণ ইথিলিনের সাথেই রোডিয়ামের বন্ডটা খুব ভালো হয়। কোনো একটা আর গ্রুপ যদি এখানে যোগ হয় তাহলে কিন্তু রোডিয়ামের সাথে তখন ওই বন্ডটা আর অতটা ভালো আসবে না। কারণ এক হচ্ছে ইথিলিন খুব কম্প্যাক্ট সাইজ, খুব ছোট। এবার তুমি এটা যদি আর গ্রুপ দিয়ে দাও তখন অলিফিনেশনটা অতটা ভালো হয় না। জেনারেলি ফার্স্ট স্টেপ কিন্তু অলিফিনেশনই যে সব হয়ে যাবে তা কিন্তু নয়, আমরা একবারও বলছি না। কিন্তু ইথিলিন থাকলে কি হয়, অলিফিনেশনটা ফার্স্ট হয়, সেটা ইনহিবিটর হিসেবে কিছুটা কাজ করে। এবার এর সাথে তুমি যে কোনো একটা আর গ্রুপ যদি জুড়ে দাও তাহলে জেনারেলি ওই স্টেপটা খুব একটা, মানে এই স্টেপটা খুব একটা ভালো হয় না, নর্মাল হয়। কিন্তু ইথিলিন থাকলে কিছুটা হলেও সে ইনহিবিটর হিসেবে কাজ করে তখন। ওকে তবে এটা খুব একটা বেশি প্রশ্ন যে আসে তা নয়, কিন্তু ওই নাম্বার 1 and 2 যে দুটো লেখালাম ওখান থেকে মানে ওই দুটো প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। এই অবধি বুঝতে পেরেছো তো তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা আজ এই অবধি থাক, কালকে তাহলে একই সময় একটা ক্লাস নেবো, আমি ওই হাইড্রোফরমাইলেশনটা একটু পড়াবো, মানে ক্যাটালিস্টের যে মেকানিজমটা থাকবে হাইড্রোফরমাইলেশনটা পড়াবো, ঠিক আছে? হ্যাঁ